ভাই আসসালামু এই আলাইকুম। শুনতে পাচ্ছেন ছেলেপেলে, ভাই? ওয়ালাইকুম সালাম। এই ছেলেপেলে কি অবস্থা? সবাই ভালো আছে নিশ্চয়ই? আমার সাউন্ড কি ক্লিয়ার শাহিন ভাই? জি ভাই, শুনতে পাচ্ছি আমি। সাউন্ড ক্লিয়ার। আচ্ছা, বন্ধু সুজন। হ্যাঁ, আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো? ভালো আছো সবাই? ভাই ভালো আছি, কি অবস্থা বন্ধু? এই যে আছে, আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা, ভালো আছো না? এই যে আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, ওকে বন্ধু। তারপরে আমার ছেলেপেলের কি অবস্থা? পোলাপান তোরা কই? তোদের কি অবস্থা বল। আহ ভাই আপনাকে মিস করছি, আলহামদুলিল্লাহ ভালো। সুজন ভাইয়ের ভক্তরা দেখা যাচ্ছে মাথা নেড়ে ঝাঁকি মারতেছে। মাছ জলে থাকে না, কাসর ভাই ছাড়া চলে না। জিসান সুজনের এক বিশাল ফ্যান পাওয়া গেছে। হ্যাঁ ভাই, আপনাকে 2 দিন মিস করছি অনেক, আমিও তোদের মিস করছি, কিছু করার নাই। হ্যাঁ জিসান, তোমার কথা পড়ে দিয়েছি, আবার যদি লেখো না কানের নিচে মারবো। তার সিঙ্গাপুর নিয়ে হুশ করা লাগবে। তোমার নামটা পড়ার জন্যই তো এত বড় বড় কপি দিচ্ছ। এত বড় বড় কপি দিও না ভাইয়া, তোমার নাম তো পড়ে দিছি, ইউ আর জিসান। ঠিক আছে, ওকে। একজন লিখছে বিয়ে করে ফেলছি, তোর বয়স হয়েছে? বিয়ে করার পরে বউরে কি ডাকতে হয় তুই জানোস হারামি? তুই বিয়ে করছিস মানে কি বুঝাইতে চাস? হ্যাঁ, একজন তমাল, ও লিখতে চাইছে যে আমার ভাতিজি না তমাল, আমার ভাতিজা, 2টা ছেলে, ওরা অসুস্থ ছিল, সুস্থ কিনা। হ্যাঁ এরা সুস্থ হয়েছে, হাসপাতাল ছিল বেশ কিছুদিন, আবার অসুস্থ হয়ে পড়ছে। এখনকার বাচ্চা কাচ্চা তো অসুখ টসুখ খুব বেশি থাকে এদের সাথে, বুঝে গেছে? এই হলো ব্যাপার। কাসর ভাই আপনাকে দেখবো, আমি ক্যামেরা অন করেছিলাম, দেখা দেখি হয়েছে, আর পরে আবার হবে, কোনো অসুবিধা নাই। আচ্ছা, এখন আমরা আজকে যে টপিক গুলো দিকে তাকাই, আজকে আমাদের বাংলা লেকচার 15, লেকচার বোধহয় 18টা হওয়ার কথা। তাইলে 16, 17, 18 আর 3 লেকচার পরে আমরা বিদায় নেব সবাই সবার কাছ থেকে। আজকের 15তম লেকচারে একটু খেয়াল করি, মনোযোগ দিয়ে দেখি। হ্যাঁ নিহা, ধন্যবাদ নিহা। তো একটু মনোযোগ দিয়ে দেখি যে 15তম লেকচারে কি আছে। নুরুল দিনের কথা মনে পড়ে যায়, আর আছে হচ্ছে ছবি, 2টা কবিতা আছে, বৈদ্যুতিন চিঠি আর হচ্ছে খুদে বার্তা। এখানে একটু মিসপ্রিন্টিং আছে, আমি একটু বলছি কাহিনীটা। তো এটা বৈদ্যুতিক না, কিন্তু এটা বৈদ্যুতিন। লেখার সময় লিখছে, আমরাও দেখি নাই, তোদের বলে দিচ্ছি এখন। হ্যাঁ, এটা ক হবে না ভাইয়া, আমি এখানে কারেকশন করে দিচ্ছি, এটা হবে দন্তন্য। বৈদ্যুতিক শব্দের অর্থ হচ্ছে বিদ্যুৎ সম্বন্ধীয়, আর কথাটা হলো বৈদ্যুতিন। তিন বুঝছস নি? বিদ্যুৎ দিয়ে যেটা যায় আর কি। হ্যাঁ মানে এটা হলো এই দন্তন্য হবে এই কর জায়গায়, এটা হবে বৈদ্যুতিন চিঠি। আচ্ছা, তারপরে হচ্ছে আহ বাংলা দ্বিতীয় পত্র 180 মিনিট, সর্বোচ্চ 50 মিনিট, অর্থাৎ প্রতিবেদন 40 মিনিট রাখি, উদ্ভাসী পরীক্ষা 2টার জন্য 20 মিনিট দিছে। এটা কি হইলো? মিম, অভিযোগ করে লাভ নাই, কাজ করতে হবে মিম। তো যেটা বলছিলাম, এটা বৈদ্যুতিক না বৈদ্যুতিন, মানে বানানটা টোটালি যদি আমি লিখি তাইলে বানানটা দাঁড়াবে হচ্ছে এরকম। ভাই নিচে লিখে দিচ্ছে, একটু চোখ মুখ বড় বড় করে দেখতে হবে। হ্যাঁ, এই উপর দিকে দিয়ে এখানে দন্তন্য হবে। হ্যাঁ, বৈদ্যুতিন চিঠি, এটা সামনে গেলে পাবো। মানে কি জানোস? এটা হচ্ছে ইমেইল, ইলেকট্রনিক মেইল। মানে যুগের সাথে সবকিছু পরিবর্তিত হচ্ছে তো। আগে এক সময় আমরা জানতাম যে চিঠি পাঠানো হইতো পায়রার গলায় বেঁধে, লাইলি তার মজনুর কাছে পাঠাইতো, মজনু তার লাইলির কাছে পাঠাইতো, জানতো তোমাকে ছাড়া ভালো লাগছে না। চিঠি পাঠাইতো কেমনে? পায়রার গলার মধ্যে বাইন্দা। এই হলো ব্যাপার না, একটা কথা এরকম আমরা গল্প উপন্যাসে পাই আর কি। তারপরে একসময় মানুষ ডাক নিয়ে যাইতো। তারপরে এই তাইফুর, কারেন্ট নিচে মারমু। তারপরে এক সময় ডাক নিয়ে যাইতো। তারপরে তো আমরা দেখলাম মানুষ, তার মাধ্যমে ডাক ব্যবস্থার প্রচলন ছিল। মাঝখানে শেরশাহ মুঘল সম্রাট, যে হুমায়ুন, হ্যাঁ মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা যিনি না, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর, বাবরের ছেলের নাম হচ্ছে হুমায়ুন। এই হুমায়ুন বাবরের মৃত্যুর পরে দিল্লির সিংহাসনে বসছিল। 1526 সালে বাবর বসছে, আর 1527-28 দিকে বাবর মারা গেলে হুমায়ুন বসছে। হুমায়ুনের কাছ থেকে আবার মাসাল্লাহ 1535 সালের পরে সাম্রাজ্য নিয়ে গেছিল শেরশাহ। শেরশাহ নিয়ে শেরশাহ চালাইছে মাঝখানে প্রায় 1500
45 থেকে অলমোস্ট 1500 কত, হুমায়ুন মরার 2 বছর আগ পর্যন্ত 1555-56 পর্যন্ত চালাইছে শেরশাহ। তারপরে আবার শেরশাহর কাছ থেকে হুমায়ুন উদ্ধার করছে, উদ্ধার করে আবার বেশি দিন সে শাসন করতে পারে নাই। দিল্লিতে তার একটা পাঠাগার ছিল দিনপানা, এই দিনপানার থেকে সিঁড়ি থেকে পিছলা খায় পইরা বেটা মরে গেছে। তো যে শেরশাহর কথা বললাম, এই শেরশাহ কিন্তু মাঝখানে ঘোড়ার মাধ্যমে ডাক আদান প্রদান করতো। কথা বুঝাইতে পারছি? ঘোড়া দিয়ে সে ডাক আদান প্রদান করাইতো। তো এই জন্য প্রায় সময় ক্লাসে কি বলে, প্রায় সময় পরীক্ষায় কোশ্চেন আছে যে ঘোড়ার ডাকের প্রবর্তন করেছিলেন কে? শেরশাহ। তা আমাকে একবার স্টুডেন্ট জিজ্ঞেস করছে, ভাইয়া এর আগে কি ঘোড়া ডাকতো না? আরে পাগলা, এখানে ডাকাডাকির বিষয় না, এটা ডাক ব্যবস্থা, চিঠি নিত আর কি। রানার যারা, তোরা কবিতার মধ্যে পড়ছস 9-10-এ, রানার এই দৌড়ায় দৌড়ায় যাইতো এক জেলা থেকে আরেক জেলায়, তাই না? তার কষ্ট হইতো, এই জন্য ওই ঘোড়ার মাধ্যমে ডাক আদান প্রদানের ব্যবস্থা করছিলেন শেরশাহ। যাই হোক, এখন আর সেই দিন নাই তো রে। এখনকার সেই দিন আছে, এখন ঘোড়াও লাগে না, পায়রাও লাগে না, রানারও লাগে না। এখন আমরা খালি একটা মেসেজ লিখি, হ্যালো জান কি করো, হ্যাঁ জানটু খাইছো, আরে আমার বিবিটা, আমার বাবুটা, বাবুলি ওরে আমার বাবুলি। এখন এইসব চলতেছে এসএমএস এ, মেসেঞ্জারে, তাই তো, হোয়াটসঅ্যাপে চলতেছে। তার মধ্যে যদি আরো বেশি কথা বলার থাকে, একসাথে যদি আবেগ বেশি এসে পড়ে, হ্যাঁ, আর যদি ডিরেক্ট চ্যাটিং না হয় যে তার আমি পাঠায় রাখি, ঠিক আছে, তখন আমরা ইমেল ব্যবহার করি। লম্বা কথা, বেশি কথা, হ্যাঁ, মনের বাক্স খুলে দিয়ে ইচ্ছা মতো লিখি, লেখা তারপরে পাঠাই দিই। ইমেল মানে হচ্ছে চিঠি ভাইয়া, কথা বুঝাইতে পারছি? চিঠি মানে হচ্ছে আমরা যেটা লিখি নরমালি এটাই, এটা শুধুমাত্র পাঠাইতে হয় কিসে? দ্বারা, ইন্টারনেট দ্বারা, কম্পিউটার টু কম্পিউটার, মোবাইল টু মোবাইল, সামথিং লাইক দ্যাট। সো এগুলো শেখানোর কিছু নাই, এগুলো আমার থেকে আমার স্টুডেন্টরা ভালো পারে। আজকেও আমার এখানে অনেকে ক্লাস করতেছে যারা, আমি শিওর, যারা বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে অথবা গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডকে বলছে বাবু ক্লাস শুরু হয়েছে, আমি পরে কথা বলতেছি, ভাইয়া ক্লাস শুরু করে দিয়েছে, চলে আসছি, বলে ক্লাসে আসছে। এই মিথ্যা কথা বলিস না, এমন কেউ আসোস কিনা দেখি, কোনো আমার কোনো ভাইয়ের, আমার কোনো বোনের সৎ সাহস আছে কিনা, এসব বল যে ভাইয়া আমি আসছি। শিওর তোরা অস্বীকার করলে আমি জানি, কারণ ওই বয়স আমার ছিল রে পাগলা। এবার কাম টু দ্য পয়েন্ট, ভাইয়া আপনি কি বিসিএস পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ ভাইয়া, কালকে বিসিএস পরীক্ষা দিয়ে আসলাম, ভালোই হয়েছে, আশা করি টিকে যাব। আমার জন্য তোরা দোয়া করিস, মোটামুটি একবারে খারাপ হয় না, ভালোই হয়েছে। আচ্ছা, তো এখন সবাই মনে হয় ডুব মারছে, লুকায় গেছে, কয় না কব না। আচ্ছা, বলার দরকার নাই, বুঝছি তোমরা সব আল্লাহর উলিয়া উলিয়া লোক। এখন আসো, এই বৈদ্যুতিন চিঠিটা, এটাও চিঠি, খুদে বার্তাও চিঠি। তো বৈদ্যুতিন চিঠি যেটা ইলেকট্রনিক মেইল বা ইমেল, সাইজে বড়, এটা সাইজে ছোট, আর কিছু না। আগে লেখছো এগুলো ইংরেজিতে, এখন লিখবা বাংলাতে, এই তো। ওকে, এটা ভিতরে গেলে আরো বিস্তারিত কথাবার্তা হবে এটা নিয়ে। এখন আসো আমরা ফার্স্ট পেপারের যে অংশটা আছে সেটা দিয়ে শুরু করি। প্রথমেই যে দুটো কবিতার মধ্যে প্রথমটা হচ্ছে নুরুল দিনের কথা মনে পড়ে যায়। একটু ভাইয়া বানানটা খেয়াল করো, এটা কিন্তু নুরুল দিন না, এটা নুরল দিন। কথা বুঝাইতে পারছি? এটা কি নুরু? না না, এটা নুরল। পরীক্ষার মধ্যে প্রায় সময় কোশ্চেন হতে পারে যে সৈয়দ শামসুল হক রচিত নিচের কোন গ্রন্থটি সৈয়দ শামসুল হক রচিত। তো তুমি কিন্তু অপশন ক তে যখন দিয়ে দিবে নুরুল দিন, মানে উকার দিয়ে যখন দিয়ে দিবে অপশন ক তে, এরকম যখন থাকবে উকার নুরুল দিন, হ্যাঁ, নু তারপরে এই রুল, নুরুল দিনের কথা মনে পড়ে যায়, তুমি নাচতে নাচতে এটা দিয়ে আসবা, কিন্তু এটা না, ইটস নট নুরুল দিন, এটা কি হবে? নুরল দিন। কথা কি বুঝাইতে পারতেছি? আমি একাই বুঝতেছি না তোরাও বুঝতেছস? কথাটা হবে নুরল দিন। তো এই হচ্ছে কথা, আমরা কবিতার ভিতরে যাব, গেলে বুঝতে পারবো কাহিনীটা কি। আমরা তার পরিচিতি সম্পর্কে একটু দেখি, একটু খেয়াল করে এদিকে দেখি। তার জন্ম কোথায়? 1935 খ্রিস্টাব্দের 27শে ডিসেম্বর তার জন্ম কুড়িগ্রাম জেলায়। উত্তরবঙ্গের মানুষ রে, উত্তরবঙ্গের মানুষ। আচ্ছা, এই উত্তরবঙ্গের মানুষ, উনি কুড়িগ্রাম জেলায় ওনার জন্ম। পিতা হচ্ছে সৈয়দ সিদ্দিক হোসাইন, আর পড়াশোনা করছেন ইংরেজি সাহিত্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। পেশা জীবন শুরু করছেন সাংবাদিকতার মাধ্যমে। আর উনি প্রযোজক ছিলেন বিবিসি বাংলা বিভাগের। সাহিত্যে খ্যাতি সব্যসাচী লেখকের। উল্লেখযোগ্য উপন্যাস খেলারাম খেলে যা, মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস নিষিদ্ধ লোবান, নীল দংশন। একটু খেয়াল করি, দেখ এখানে অনেক কথাবার্তা আছে যেগুলো না বললেই নয়। এই পেজ থেকে গতকালকে বিসিএস একটা কোশ্চেন ছিল, আমি সবগুলোর ব্যাখ্যা দেব, সবগুলোর ব্যাখ্যা দেব।
এই পেজ থেকে গতকালকে একটা কোশ্চেন ছিল, এই যে এই প্রশ্নটা গতকালকে বিসিএস এ আসছে, দেখ সামনে পড়ে গেছে, আজকে তোদের পড়াইতে এসে কালকে এই 41তম বিসিএস এ আসছে পরাণের গহীন ভিতর এই কাব্যের রচয়িতাকে, এই কাব্যের রচয়িতা সৈয়দ শামসুল হক, গতকালকের প্রশ্ন, বুঝছো? আঞ্চলিক ভাষা রীতিতে এটা লেখা হয়েছে, পরাণের গহীন ভিতর, সে আমার দিকে আর কেন তাকায় না, সে আমাকে কেন দুঃখ দেয়, এখন কেন সে পাশ ফিরে শোয়, এখন কেন আমার মনের কথা সে বুঝে না, বুঝছো? একটা মেয়ের কথা আর কি, মানে আগে দুজনের মাঝে প্রেম ছিল, এখন বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে তার হাজবেন্ড তাকে আগের মতো আর ভালোবাসে না, কথা বুঝছো? এইটা নিয়ে মেয়েদের একটা আক্ষেপ। একদম শেষ লাইনটা হচ্ছে এরকম, খুব সুন্দর করে নিচের লাইনটা হচ্ছে এরকম যে মানুষ এমন কেন তয়, পেয়ে যাওয়ার পরে নিতান্ত মাটির মনে হয় সোনার মোহর। এইটা গতকালকের কবিতা, মানে প্রশ্ন, এই পরাণের গহীন ভিতর আঞ্চলিক ভাষারীতিতে রচিত। একজন জিজ্ঞাসা করছে সাদিয়া মিম আপনি পারছেন, এটা কোন প্রশ্ন করলি তুই? এটা তো আমার পারা উচিত। আচ্ছা, তারপরে হচ্ছে সব্যসাচী লেখক তাকে বলা হতো, হোয়াট ইজ সব্যসাচী? জান্নাতুল জয়ন্ত, হ্যাঁ জয়ন্ত, খেয়াল করো, সব্যসাচী শব্দের অর্থ হচ্ছে যার দুহাত সমান তালে চলে, তাকে বলা হয় সব্যসাচী। শাব্দিক অর্থ, হ্যাঁ কথা বোঝার চেষ্টা করো, যার দুহাত সমান তালে চলে তাকে বলা হয় সব্যসাচী। আর সাহিত্যের সব্যসাচী বলা হয় যিনি সাহিত্যের সব শাখায় কি করেন, লেখালেখি করেন, তাকে বলা হয় সব্যসাচী। সাহিত্য মানে কি? সাহিত্যের সব শাখা মানে কি? গল্প, কবিতা, গান, উপন্যাস, নাটক, ছড়া, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী, অর্থাৎ সাহিত্যের সমস্ত শাখায় যিনি লেখালেখি করেন তাকে বলা হয় সব্যসাচী। কথা কি বুঝাইতে পারছি? এই হচ্ছে কথা। শাব্দিক অর্থ যার দুহাত সমান তালে চলে, আর ব্যবহারিক অর্থ সাহিত্যের বাজারে যিনি অলরাউন্ডার, তাকে বলা হয় সব্যসাচী। ওকে, এখন প্রশ্ন হচ্ছে, একজন প্রশ্ন, ভাই রবীন্দ্রনাথ ঠাকুর তাইলে কি? ভালো প্রশ্ন, অত্যন্ত ভালো প্রশ্ন। রবীন্দ্রনাথ ঠাকুরকে যদি তুমি সব্যসাচী বলো, তাহলে কিন্তু তাকে সীমাবদ্ধ করে ফেলা হয়। শুধু সব্যসাচী কথাটাও রবি ঠাকুরের জন্য যথেষ্ট না, উনি এর থেকে অনেক উপরে, উনি ডাবল সব্যসাচী, ট্রিপল সব্যসাচী। কথা কি বুঝাইতে পারছি? এখন অঙ্কন প্রশ্ন করছে, এই যে ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, এরকম প্রশ্ন করলে সবসময় খুশি হই। অঙ্কন সুন্দর প্রশ্ন করছে, বলছে ভাই সৈয়দ শামসুল হক কি মহাকাব্য লিখেছেন? মহাকাব্য তো সাহিত্যের একটা ধারা, অত্যন্ত মানে গঠনমূলক প্রশ্ন। আচ্ছা, সৈয়দ শামসুল হক মহাকাব্য লিখেননি, এমনকি রবীন্দ্রনাথ মহাকাব্য লিখেননি। সাহিত্যের সাথে সময়ের একটা ডিমান্ড থাকে। মহাকাব্য লেখার একটা সময় ছিল বিশ্ব সাহিত্যে, যে সময়টা অতিক্রম করে গেছে রবীন্দ্র যুগের আগেই। এরপরে আর মহাকাব্য কেউ লিখেননি, সময়ের ডিমান্ডে ছিল না, রবি ঠাকুর কেন কেউই লিখেন নাই। কথা বুঝাতে পেরেছি আমার ভাইরা? বিশ্ব সাহিত্যে মহাকাব্যের কি আছে, একটা সময়ের ডিমান্ড আছে। তো যে সময় মহাকাব্য রচিত হয়েছিল তখন অনেকেই লিখেছে, তার পরবর্তী সময়ে মহাকাব্যটা বলতে পারো সাহিত্য বাজার থেকে বিলুপ্ত। মহাকাব্য যে ধাঁচ বা মহাকাব্য যে সাহিত্যের যে বিষয়বস্তু হিসেবে থাকে, সেটা এরপর আর লেখা হয় না। দ্যাটস ওয়াই রবীন্দ্রনাথ মহাকাব্য লিখেন না। এমনকি, বুঝতে পেরেছো কি অঙ্কন? এরপরে আসো যেখানে ছিলাম আমরা, এই নিষিদ্ধ লোবান নিয়ে একটা সিনেমা হয়েছে বাংলাদেশে, নিষিদ্ধ লোবান নিয়ে। তোরা কি বলতে পারবি এই নিষিদ্ধ লোবান নিয়ে কোন সিনেমাটা হয়েছে? এই বল, নিহা বলবো। সাজিদুল ইসলাম সিফাত, পড়ি পড়ি, বল। এই এটা নিয়ে কি কি সিনেমা হয়েছে? মিথিলা বলছে, ধন্যবাদ মিথিলা। মিথিলা বলছে গেরিলা, ইয়া, এটা নিয়ে গেরিলা ছবি হয়েছে। নিষিদ্ধ লোবান নিয়ে একটা সিনেমা হয়েছে বাংলাদেশের, ছবির নাম হলো গেরিলা, পরিচালকের নাম নাসিরউদ্দিন ইউসুফ। পরিচালকের নাম নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। অত্যন্ত ভালো ছবি, ছবিটা দেখতে পারো আমার ভাইয়েরা, ইউটিউবে পাবা, গেরিলা। এটা পরীক্ষায় আসার মতো খুব দারুণ প্রশ্ন। ওকে, তারপরে খেয়াল করি, তার খেলার নাম খেলে যে উপন্যাসকে বলা হতো পিন আপ নোবেল। এটা নিয়ে অনেকে এখন পর্যন্ত ইয়ে করে ফেলছে, প্রশ্ন করে ফেলছে, পিন আপ নোবেল মানে কি? আচ্ছা, তোদেরকে পিন আপ নোবেল মানে কি সহজে বুঝাই, কেউ কিছু মনে করিস না। দেখবি রেল স্টেশনে, তারপরে শহরে যেখানে পত্রিকার দোকান, পত্রিকা বেচে, হ্যাঁ, দোকানের ফুটপাতে ছোট ছোট দোকান আছে, পত্রিকা টত্রিকা বিভিন্ন সাময়িকী বিভিন্ন ম্যাগাজিন বেচে, বুঝছস? ওইখানে কিছু বই থাকে যেগুলো কেবলমাত্র বড়দের জন্য, আই মিন ইটস অ্যাডাল্ট বুক। এরপর আর বুঝাইতে পারবো না, বুঝাইতে পারছি? কিছু অ্যাডাল্ট কিছু বই থাকে
যেগুলো বড়দের জন্য, এবং দেখবি তুই ওখানে দাঁড়ায় এগুলো পড়তে পারবি না, ওগুলো পিন আপ করে রাখে। কথা বুঝছস? তুই যদি মনে করস টাকা দিয়ে কিনবো না, টিফিনের টাকা দিয়ে আমি এই বই কিনতে পারুম না, দাঁড়ায় পড়ে ফেলে কিছুক্ষণ পারবি না। দাঁড়ায় সব বই পড়া যায় লাইব্রেরিতে, বইয়ের দোকানে, কিন্তু এই বইগুলাকে স্ট্যাপলার করে রাখে, ফ্রি ফ্রি পড়ার সুযোগ নাই, বুঝছস, ম্যাগাজিনের মতো। তো এগুলাকে টাকা দিয়ে কিনে তারপরে পড়তে হয়। তো পিন আপ কথার অর্থ কি দাঁড়াইলো তাহলে বল? পিন আপ কথার অর্থ দাঁড়াইলো সামথিং রেস্ট্রিক্টেড, সবার জন্য, ইটস নট ফর ওপেন ফর এভরিবডি, সবার জন্য না, তুমি টাকা দিয়ে কিনো তারপরে হচ্ছে এটা পড়ো, এরকম একটা বই পিন আপ নোভেল, মানে বই আর কি, পিন আপ বই। তো তার এই উপন্যাসকে পিন আপ বই কেন বলা হয়? তার এই উপন্যাসটাও কিছুটা অ্যাডাল্ট উপন্যাস, কথাটা বুঝাইতে পারছি? ইটস নট ফর এভরিবডি। হ্যাঁ। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, একজন কইতাছে ভাই আজকে পড়া ফেলবো এই বই। ও আল্লাহ, তোর আজকে পড়তে বলছি, এই হারামি জঙ্গলি, আজকে পড়ার দরকার নাই, এখন তুমি খেলারাম খেলা যাও, পড়ার দরকার নাই, রেল স্টেশনে যাওয়ারও দরকার নাই, এগুলো পড়ে না, ভালো ছেলে পেলে এগুলো পড়ে না, কথা বুঝছো? তো ভালো ছেলে পেলে এগুলো পড়ে না। তো আমি তোমাদেরকে বলছি সাবধান হওয়ার জন্য, কারণ আগুন এবং পানি দুটার পার্থক্য জানতে হবে, আগুনের কি পানিতের কি, তাই না? পার্থক্য জানতে পারলে তুমি নিজেকে বাঁচাইতে পারবা। সরকার একটা স্লোগান বলে, এইডস কি বাঁচতে হলে জানতে হবে। তো ইউ হ্যাভ টু নো, তোমাকে জানতে হবে ভাই, নইলে তুমি এই ফাঁদে পা দিতে পারো, এগুলো পড়বা না। এরপরে আসো, তো তার খেলারাম খেলে যায় কিছুটা অ্যাডাল্ট উপন্যাস বড়দের জন্য, এই জন্য কিছু সেক্সুয়াল কথাবার্তা আছে, এই জন্য এটাকে বলা হয় পিন আপ নোবেল। আচ্ছা, তারপরে আসো উপন্যাস। একটু তাকাই, একটু তাকাই, এক মহিলার ছবি, সীমানা ছাড়িয়ে, নীল দংশন, মুক্তিযুদ্ধ ভিত্তিক, এটা যেগুলো মুক্তিযুদ্ধ ভিত্তিক এগুলো খুব ইম্পর্টেন্ট হয়। মৃগয়ে কালক্ষেপ, খেলারাম খেলে যা, স্তব্ধতার অনুবাদ, অনুপম দিন, নিষিদ্ধ লোবান, বৃষ্ট বিদ্রোহীগণ, ত্রাহি তুমি সেই তরবারি। একটু খেয়াল করি ভাই, প্রবন্ধ হৃদ কলমের টানে, অত্যন্ত ইম্পর্টেন্ট। গল্প গ্রন্থ তাস, শীত বিকেল, আনন্দের মৃত্যু, সৈয়দ শামসুল হকের প্রেমের গল্প, রক্ত গোলাপ, প্রাচীন বংশের নিঃস্ব সন্তান, জলেশ্বরীর গল্পগুলো শ্রেষ্ঠ গল্প। কথা কি বুঝেছে? সাজিদুল ইসলাম সিফাত, ধন্যবাদ। তো এখন আসো, এগুলো তার বইয়ের নাম, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে রাখতে হবে। আচ্ছা, তারপরে একটু খেয়াল করি এরপরে কি আছে, একটু একটু মনোযোগ দিয়ে দেখ তার জীবন থেকে সে আর কিছু করছে কিনা। তার কবিতা, একদা এক রাজ্যে, অগ্নিজলের কবিতা, শ্রেষ্ঠ কবিতা, নাভিমূলে বর্ষাধার, দেখ লেখা, এমন লেখা লেখছে, বৈশাখে রচিত পঙ্ক্তিমালা, প্রতিধ্বনিগণ, পরাণের গহীন ভিতর, রজ্জুপথে চলেছি, এই যে পরাণের গহীন ভিতর, বুঝছো, এটা আঞ্চলিক ভাষারীতিতে রচিত হয়েছে উত্তরবঙ্গের। এতক্ষণ যা কিছু বলছি, একটু একটু এদিকে দেখি, এগুলো এতক্ষণ যা কিছু বলছি সবগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই কাব্যনাট্য। পায়ের আওয়াজ পাওয়া যায়, মুক্তিযুদ্ধ ভিত্তিক, আর এই নুরুল দিনের সারা জীবন, আমি বানানটা দেখার জন্য বারবার অনুরোধ করতেছি আমার ছোট ভাইয়েরা, এটা নুরুল দিন না, এটা নুরুল দিন। আর হচ্ছে গণনায়ক, এখানে ঈর্ষা, ঈর্ষা, এখন যুদ্ধ, এই দুইটা, এটাও মুক্তিযুদ্ধ ভিত্তিক, এটাও মুক্তিযুদ্ধ ভিত্তিক। আর মুক্তিযুদ্ধ ভিত্তিক হইলে এখন টিচারদের মাঝে খুব প্রবণতা থাকে এগুলো পরীক্ষার মধ্যে দেয়, এগুলো কথা বুঝাইতে পারছি? সাজিদুল ইসলাম সিফাত, এই প্রশ্ন আবার করলে মারমো। ম্যাকবেথ, টেম্পেস্ট, শ্রাবণ রাজা, অনুবাদ গ্রন্থ, শিশুত্ব সীমান্তের সিংহাসন, অনেকবার আসছে পরীক্ষা, এটা তোদের বিভিন্ন পরীক্ষায়। এরপরে পুরস্কার, একটু খেয়াল করে দেখ, বাংলা একাডেমি পুরস্কার 1966 সাল। আচ্ছা, এই বেচারার জন্ম 1935 সালে, এখন 1966 সালে হলো পুরস্কার পাইছে, আর 1935 সালে হলো জন্ম। তাইলে এখন একটু বিয়োগ করে দেখতো, আমি তো অঙ্কে বেশি একটা পারি না রে। 5 আছে 6 কত হইলে 1 হইলে, তাই তো? আচ্ছা, 3 আছে 6 কত হইলে 3 হইলে, এদিকে সব মিলে গেল। 31 বছর বয়সে এই বেচারা পাইছে হচ্ছে বাংলা একাডেমি পুরস্কার। গতকালকে এই প্রশ্নটাও আসছে, অবাক করার মতো বিষয়, একজন রাইটার থেকে 2টা কোশ্চেন আসছে। আমি সবসময় তোদের বলি, যারা আওয়ামীপন্থী বুদ্ধিজীবী, যারা মুক্তিযুদ্ধ নিয়ে বেশি লেখালেখি করছে, এরা খুব ইম্পর্টেন্ট, বলি না কথাটা? কথা বল, হাজার হাজার বার বলছি না? যত রাইটার আছে যারা আওয়ামীপন্থী বুদ্ধিজীবী, তাদেরকে সরকার খুব গুরুত্ব দেয়। তার সবচেয়ে বড় দলিল আজকে তোদের দেখাই দিলাম। গতকালকে পরীক্ষা, একটা বিসিএস পরীক্ষা, এক রাইটার থেকে 2টা কোশ্চেন। একটা কোশ্চেন ছিল যে পরাণের গহীন ভিতর কে লেখছে, আর একটা ছিল যে এদের মধ্যে সব থেকে কম বয়সে কে বাংলা একাডেমি পুরস্কার পাইছে। প্রশ্ন দেখ, ধারা দেখ, যে বেটা প্রশ্ন করছে মাথায় বাড়ি দিতে হয় না? 4জন রাইটারের নাম দিয়ে জিজ্ঞাসা করছে ইনাদের মধ্যে সব থেকে কম বয়স, এটা কোনো কথা হইলো? কে কখন নোবেল পুরস্কার পাইছে? আমরা কি বয়স গুণে কোনোদিন আমরা মাপি? আমরা দেখি কে পুরস্কার পাইছে, কত সালে পাইছে, বা
কেমনে কি সর্বোচ্চ কোন পুরস্কার পাইছে, কিন্তু 4টা নাম দিয়ে বলতেছে ইনাদের মধ্যে সব থেকে কম বয়সে কচি অবস্থায় বাংলা একাডেমি পুরস্কার কে পাইছে। সঠিক উত্তর কে? এই মালটা। একজন বলছে যে আপনি নিশ্চয়ই পড়ে গেছিলেন। হ্যাঁ আমি পড়ে গেছিলাম, আমি এগুলো ঘাটাঘাটি করতে করতে এগুলো আমার চোখে আছে, আমি এটা পারছি, দিয়ে আসছি, তোর আমার জন্য দোয়া করিস। এরপর আলাউল সাহিত্য পুরস্কার, কবিতা লাভ, নাসিরউদ্দিন স্বর্ণপদক ইত্যাদি ইত্যাদি। বুঝছো কি বলছে? তারপরে আয় সামনের দিকে যাই। তোদের বলতে বলতেই চলে আসলো সৈয়দ শামসুল হক রচিত কাব্যনাট্য নিচের কোনটি? আমি পিন কি বলে এটাকে লঞ্চ করে দিচ্ছি পোলটা। সময় পাবা এটার জন্য তোমরা 40 সেকেন্ড, বুঝে শুনে উত্তর দিয়ে ফেলো। উত্তর দিতে পারলে আমার ভালো লাগবে। রোহান, হ্যাঁ ইয়েস রোহান, দোয়া করিস আমার জন্য। বিসিএস হইলে দাওয়াত দিতে হবে, দেবনি যা। এইটা বিসিএস এ চলে আসলে জোস হবে, অবশ্যই জোস হবে। 2 ঘন্টা 200 নম্বর, হ্যাঁ। সাজিদুল ইসলাম সিফাত, তোর নাম নোট করে রাখছি, তুই জঙ্গলি হয়ে গেছস। আর 10 সেকেন্ড। ইংলিশ সব পারছেন? না ভাইয়া, ইংলিশ সব পারি নাই। ইংলিশ যে কোশ্চেন করছে না, মানে সব পারার মতো প্রশ্ন না। মোটামুটি টোটাল কোশ্চেনটাই কঠিন হয়েছে, তো তার মধ্যে ইংলিশটা আবার খুব প্যাচগোছ ছিল। আচ্ছা এবার আসো, উত্তর শেয়ার করে দিছি। তোদের 58% সঠিক উত্তর দিছস, পায়ের আওয়াজ পাওয়া যায়। 11% দিছস বৈশাখের রচিত পংক্তিমালা, 29% দিছস পরাণের গহীন ভিতর, আর 3% দিছস সীমানা পেরিয়ে। আমি দুঃখ পাইলাম। এবার আয়, কাব্যনাট্য কি? কাব্যনাট্য মানে হচ্ছে সহজ কথা। কি লেখছস? কাব্যনাট্য মানে হচ্ছে সহজ কথা, সেটা হলো এটা নাটক কিন্তু রচিত হবে কবিতার ঢঙে। মনে থাকবে? এটা নাটক কিন্তু রচিত হবে কিসের ঢঙে? কবিতার ঢঙে, কাব্যিক ঢঙে। এই জন্য তারে বলা হয় কাব্যনাট্য, অর্থাৎ নাটকের মাঝে কবিতার লক্ষণ। নাটকের মাঝে কিসের লক্ষণ? কবিতার লক্ষণ, এই জন্য তার নাম হলো কাব্যনাট্য। তো এখানে তোদের যেটা দেখাইলাম তার মধ্যে সঠিক উত্তর, যেটা একটু আগে বলেই দিছি, বারবার কথা বলছি এটা নিয়ে অনেক কথা, এটা হলো পায়ের আওয়াজ পাওয়া যায়। এটা একটা কাব্যনাট্য। তোরা চাইলে ঢাকায় যারা থাকোস, এখানে তো ঢাকায় কেমন আছে আমি জানি না, অনেকেই ঢাকার বাইরে থেকে ক্লাস করে, যারা ঢাকায় থাকো শিল্পকলা একাডেমিতে মোটামুটি মাসে 1-2টা প্রদর্শনী থাকে। এই পায়ের আওয়াজ পাওয়া যায় আর নুরুল দিনের সারা জীবন, এটার মধ্যে। বুঝতে পারছিস? শিল্পকলা একাডেমি হলো ঢাকার সেগুন বাগিচায়। তোরা পত্রিকায় দেখবে ওই দিন সকালবেলা বলে দেয় যে আজকে এটার প্রদর্শনী আছে, আজকে ওইটার প্রদর্শনী আছে, এত নম্বর হল, টিকিট পাওয়া যায় প্রদর্শনীর আগে হলের সামনে, এরকম বলে দেয়। তো বেশি দাম না এগুলোর টিকিট। স্টার সিনেপ্লেক্সে 500 টাকা দিয়ে তুমি একটা ছবি দেখতে পারো, আর 100 টাকা খরচ করে তুমি এখানে একটা নাটক দেখতে পারবা না, এটা তো হইলো না। কথা কি বুঝতে পারছি? প্রান্তিক হ্রদ বান্দরবান জেলায় ভাইয়া, আমি রাঙামাটি দিয়ে আসছিলাম রে, এটা পাগল হয়ে গেছি, বান্দরবান আর রাঙামাটি ভাবতে ভাবতে শেষমেশ রাঙামাটি দিছি। এই যে দেখ, কথা শোন, কি বলি শোন। তো এই প্রদর্শনীটা মাঝে মধ্যে একটু দেখে ফেলবি, তোরা চেষ্টা করবি প্রদর্শনী দেখার। হ্যাঁ, এগুলো দেখলে পংক্তিমালা মানে কবিতার লাইন সমূহ, অনেক লাইন সমূহ হলে পংক্তিমালা বলে। প্রদর্শনী দেখলে যেটা হবে, জ্ঞান বাড়বে, প্রচুর জ্ঞান বাড়বে, তোমার চিন্তা ভাবনা ব্রড হয়ে যাবে। বিশ্বাস না হইলে তুই একদিন একটা প্রদর্শনী দেখ, তারপরে আমারে বলিস। প্রদর্শনী দেখলে প্রচুর জ্ঞান বাড়বে, অনেক ম্যাচিউরড হবা তুমি, তোমার জ্ঞানের রাজ্যটা পরিপূর্ণ হবে চমৎকার ভাবে। পায়ের আওয়াজ পাওয়া যায় কাহিনী হলো মুক্তিযুদ্ধ ভিত্তিক। এখানে আমরা এটার মধ্যে কাহিনীর মধ্যে হলো এক রাজাকারের সর্দার, সে গ্রামের সব মানুষের উপরে অত্যন্ত নির্যাতন চালায়। তার ঘরের মধ্যে একটা যুবতী মেয়ে আছে, সে বিভিন্ন বাড়ির যুবতী মেয়েদেরকে ধরে ধরে, ঘরের যুবতী বউদেরকে ধরে ধরে পাকিস্তানিদের ক্যাম্পে দিয়ে আসে। বুঝতে পারছো? পাকিস্তানি সৈনিকদের মনোরঞ্জন করার জন্য। কিন্তু শেষমেশ সে নিজের মেয়েটাকে বাঁচাইতে পারে না, ওকে তুলে নিয়ে যায় পাকিস্তানিরা। আর উপন্যাসে মানে কাব্যনাটের একদম শেষে এসে আমরা দেখবো যে মুক্তিযোদ্ধারা সব কিছু জয় করে পাকিস্তানিদেরকে হারায় দিয়া এই রাজাকারের বাড়িটা আক্রমণ করতে আসতেছে। তখন রাজাকারের মেয়ে রাজাকারকে বলতেছে, বাবা তুমি তো সবার উপর অত্যাচার করছো, তুমি তোমাকে এবং আমাকে বাঁচাইতে পারো নাই, সব তো গেছে, এখন মুক্তিযোদ্ধারা পায়ের আওয়াজ পাওয়া যাচ্ছে তোমার বাড়িতে আসতেছে আক্রমণ করতে। তোমার দম্ভ, তোমার অহংকার, তোমার পাকিস্তানের স্বপ্ন সব ভেঙে চুরমার, ওই দেখো মুক্তিযোদ্ধাদের পায়ের আওয়াজ পাওয়া যায়। কথা বুঝাইতে পারছি?
এখানে এসে আমরা দেখবো কাব্যনটা শেষ হয়ে যাবে। ওকে, তারপরে এটাই করবি, তোরা দেখবি প্রদর্শনীটা। আমরা এবার কবিতার মধ্যে চলে যাব। এই কবিতাটা সাইজে অনেক বড়, কিন্তু প্রকৃতপক্ষে অনেক সহজ। সাইজে অনেক বড়, প্রকৃতপক্ষে অনেক সহজ। আমি কবিতাটা বোঝানোর জন্য তোদেরকে 1 মিনিট একটা গল্প বলবো, আমার ব্যক্তিগত জীবনের গল্প, শুনলে ভালো লাগবে। কবিতাটা সহজে বুঝবি, গল্পটা বলবো, আমার লাইফের গল্প এটা। ওকে, এবার শোন, গল্পটা শোন, তাহলে কবিতাটা বুঝবি। ছোটবেলায় খুব টিভিতে ছবি দেখতাম। শুক্রবারে ছবি হইতো বিটিভিতে 3টা 20 মিনিটে। তো আমার বাবা বাড়িতে টিভি অ্যালাউ করতো না। আব্বা বলতো শয়তানের বাক্স আনলে যে আনবে বাড়ি থেকে তারা বের করে দেবো। এখন আমি প্রাইমারি লেভেলের কথা বলছি, সেটা 97 98 কথা বুঝছস, 97 98 কথা। তো তখন আমি বাড়ি থেকে ফাঁকি দিয়া যাদের বাড়িতে টিভি আছে ওদের বাড়িতে যাইতাম ছবি দেখার জন্য। তো তখন আমার ফেভারিট হিরো হলো মান্না, জসিম, তারপরে রুবেল, এরা। ওমর সানিকে পছন্দ হইতো, তবে মেয়েদের মতো কথা বলতো, এই জন্য আমি খুব পছন্দ করতাম না। অর্থাৎ যেসব হিরোরা খুব মারামারি করে, তাদের ছবিতে খুব অ্যাকশন থাকে, ওদেরকে খুব পছন্দ করতাম। ওই আমির খানের ছবি তখন মাঝে মধ্যে দিত, আমাদের একটা আমিন খান আছে। তারপরে বাপ্পারা ছেড়ে ছ্যাঁকা খাইতো, দেখলে মেজাজ খারাপ হইতো। এদেরকে খুব একটা পছন্দ করতাম না। যারাই খুব মারে, ভিলেনদের গুন্ডাদের মাইরা ভূতা বানায় দেয়, ওদেরকে খুব পছন্দ করি। তখন মাঝে মধ্যে এমন হইতো, ধর মনোযোগ দিয়ে শোন, কিন্তু কথা না বুঝলে তো গল্প বলার কোনো সার্থকতা নাই, মগা। শোন, প্রায় সময় দেখতাম যে ভিলেন যখন নায়ক আক্রমণ করতো, নায়ক তো সেই লেভেলের মাইর দিত। আর কোন নায়ক যদি মায়ের খাইতো, হিরোকে যদি ভিলেনরা মারে, এটা তো দর্শক মাইনা নিতে পারে না, আমরা মানতে পারতাম না, আমরা খুব খুব কষ্ট লাগতো, কান্না করে দিছি কত দৃশ্যে বেটা। তো যদি নায়ক মার খাইতো তখন বলতাম এর কিচ্ছু পারে না। এখন যদি মান্না হইতো না, তাইলে দেখাই দিত বেটা। এখন যদি রুবেল হইতো না, বুঝাই দিত। মনে কর আমিন খান বা বাপ্পারাজ মায়ের খাচ্ছে, বলতাম মান্না হইলে দেখাই দিত, মান্নার সাথে পারতো না। রুবেল হইলে বুঝতো, রুবেলের সাথে পারতো না, এরকম বলতাম। কথা কি বুঝাইতে পারছি নাকি পারছি না? অর্থাৎ বাপ্পারাজ যখন মার খাইতো তখন আমরা মান্নাকে মিস করতাম, মান্নাকে মিস করতাম, ইস মান্না হইলে এখন ফাটাই দিত। আবার আমিন খান যখন মার খাইতো আমরা জসিমকে মিস করতাম, জসিম হইলে না, এটা যদি জৈশ্য হইতো না, এক ঘুষি মেরে ফাটাই লাইতো। আমরা এসব বলতাম, জসিমকে বলতাম জৈশ্যা। কথা বুঝছস? এখন প্রশ্ন হলো, তাহলে একজন মার খাইলে আমরা কি করি? আরেকজনকে মিস করি। মনোযোগ মনোযোগ, একজন মার খেলে আমরা আরেকজনকে মিস করি। 1971 সালে যখন আমরা মায়ের খাচ্ছিলাম, 1971 সালে যখন আমরা মায়ের খাচ্ছিলাম, মনোযোগ, তখন সৈয়দ শামসুল হক একজনকে মিস করছে রে। এখন প্রশ্ন হলো কাকে মিস করছে? মিস করছে নুরুল দিনকে। কেন মিস করছে? কারণ নুরুল দিনের একটা গৌরবময় ভূমিকা ছিল আমাদের জন্য। কথা বুঝছস? কারণ নুরুল দিনের একটা বিশাল অর্জন ছিল আমাদের জন্য। এখন প্রশ্ন হলো নুরুল দিনকে তাহলে কেন মিস করছে, সেই প্রসঙ্গে এখন যাব। হ্যাঁ, সেই নুরুল দিনটাকে এখন বুঝাই দিচ্ছি, কেন সিনেমার কাহিনী বলছি। এবার শোন, 1971 সালে যখন আমাদেরকে চরম ভাবে মারলো পাকিস্তানিরা, আমরা নুরুল দিনকে মিস করছি। হু ইজ নুরুল দিন হেয়ার? ভাইয়া শোনো, সময়টা বঙ্গাব্দ যদি বলি, সময়টা হচ্ছে 1189 বঙ্গাব্দ, অনেক আগের কথা। 1189 বঙ্গাব্দ। যদি খ্রিস্টাব্দের কথা বলি, তাহলে সেটা হচ্ছে 1782 খ্রিস্টাব্দ। কথা কি বুঝতেছ না আমি একাই বুঝতেছি? 1757 সালে ইংরেজরা দখল করে ফেললো মীর জাফরের চক্রান্তের সহায়তা নিয়ে বাংলা, বিহার, উড়িষ্যাকে। কথা মনে আছে রে পলাশীর যুদ্ধের? এর পরবর্তী সময়ে যেটা হইল, 1782 সালে রংপুর দিনাজপুর অঞ্চলে, মনোযোগ দিয়ে আমার ভাইরা, রংপুর দিনাজপুর অঞ্চলে জমিদাররা, সামন্ত প্রভুরা কৃষকদের উপরে প্রচন্ড অত্যাচার করছিল, প্রচন্ড লেভেলে, ইংরেজদের যোগ সাজসে, ইংরেজদের মদত নিয়া, ইংরেজদের সহায়তায় কৃষকদের উপরে অত্যাচার, নিপীড়ন, এমন কোনো নির্যাতন হয় নাই যেটা করে নাই। তখন ওই কৃষকরা নিজেদেরকে সেভ করার জন্য এই নুরুল দিনের নেতৃত্বে একত্রিত হয়ে বড় ধরনের আন্দোলন করছিল। সাম্রাজ্যবাদীদের ভিত কাঁপাই দিছিল, জমিদারদের চেয়ারকে নাড়াই দিছিল, ইংরেজদের মনে কাঁপন ধরাই দিয়েছিল যে নেতা, ওই নেতার নাম নুরুল দিন।
নুরুল দিন একজন কৃষক নেতা, কৃষকদেরকে সংগঠিত করে রংপুর দিনাজপুর অঞ্চল। আজকের বাংলাদেশে রংপুর দিনাজপুরের দিকে তাকালে মায়া হয়, কত গরিব এলাকাটা। তখন তাহলে আরো গরিব ছিল। এরা এরকম প্রত্যন্ত নিপীড়িত এলাকার মধ্যে এত বড় একজন মানুষের জন্ম হয়েছে, যিনি কৃষকদেরকে ঐক্যবদ্ধ করে সামন্ত প্রভুদের, ইংরেজদের, জমিদারদের ভিতকে কাঁপাই দিছিলেন। ওই বাটার নাম নুরুল দিন। এই জন্য কবি 71 সালে এসে বলতেছে, আজকে যদি নুরুল দিন থাকতো তাহলে আজকে এতটা করতে পারতো না। নুরুল দিনের মতো বীর আজকে দরকার। আজকে আমার দেশে যখন আমার বডি থেকে রক্ত ঝরে আমার মাটিতে, আমার নিজের বাসভূমিতে যখন আমি পরদেশী হয়ে গেছি, আমার কথা বলার সুযোগ নাই। আজকে আমার দেশ যখন দালালের আলখাল্লায় ছেয়ে যায়, আজকে আমি যখন দেখি আমার সামনে মা বোন ধর্ষিত হয়, আমি যখন দেখি আমার সামনে আমার গোলা ভরা ধান নষ্ট হয়, আজকে যখন দেখি আমার সামনে ফসলের মাঠ জ্বলে যাচ্ছে, আমার বডি থেকে আমার ভূমিতে রক্ত পড়তেছে অন্যায় ভাবে, আজকে আমি নুরুল দিনকে মিস করি। আজকে যদি নুরুল দিন থাকতো দাঁত ভাঙা জবাব দিয়ে দিত। আজকে নুরুল দিনের কথা আমার খুব বেশি মনে পড়ে যায়। বুঝছস না? আমি একাই বুঝছি? বল বল, বুঝছস? হ্যাঁ, একজন কইছে নূর নামে সবাই সাহসী, বুঝতে পারছি। ওকে, পূজা বলছে ভাইয়া আবার আবার মানে তুমি ভিডিও দেখবা, আমার আবার বলো কেন? মাইরা হুতা এলাম, এমন মার দিমু প্রতিবন্ধী কোটায় চাকরি হবে। পূজা ওকে, ঠিক আছে ভাইয়া, মনে হয় বুঝছি। আজকে জৈশ্য থাকলে হানাদারদের ফাটিয়ে দিত, রাইট, এক্স্যাক্টলি। ওকে, তাহলে আমরা এবার কবিতার ভিতরে চলে যাই, দেখি নুরুল দিনকে কবি কেন মিস করছেন। ভাইরাস পাওয়া যায় প্রদর্শনী কি ইউটিউবে দেখা যাবে? আমি জানি না, আমি ইউটিউবে এটা সার্চ করি নাই কখনো। তুমি ইউটিউবে দেখবা। ফারজানা হচ্ছে নুরুল দিন বঙ্গবন্ধু হতে পারে কিনা? না 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 না, মিলানোর কোনো সুযোগ নাই। আচ্ছা, এবারে কবিতার মধ্যে চলো, রেডি? নীলক্ষা আকাশ নীল, মনোযোগ। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে 69,000। ধবল দুধের মতো জ্যোৎস্না তারা ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষা নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। একটু খেয়াল করি, 71 সালের যে পরিবেশটা ছিল আমাদের দেশে, আমরা তো আর মুক্তিযুদ্ধ দেখি নাই। বড়দের কাছে যেটা শুনছি বা এখন পর্যন্ত মুরব্বীদের কাছে যেটা শুনি, গা শিউরে ওঠার মতো ব্যাপার, তাই না? আমরা এদেশের মানুষ, আমরা এই দেশে শান্তিতে থাকতে পারবো না। আমাদের সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে। হ্যাঁ, আমাদের মানুষদের ঘর বাড়িগুলোতে তারা ক্যাম্প করছে। আমাদের ঘরের থেকে চাল নিয়ে তারা রান্না করে খায়। আমাদের ঘরের হাঁস মুরগি নিয়ে ওরা খায়। আমাদের ঘরের খাসি নিয়ে ওরা জবাই দিয়ে খায়। একজনের নাম তো হয়ে গেল মুরগি কবির, কারণ সে নাকি 71-এ মুরগি সাপ্লাই দিত। প্রচুর আলোচনা এখন তাকে নিয়ে, আর এখন সে বড় বুদ্ধিজীবী। কই যাব বল? তো অনেক রাজাকার যারা হচ্ছে এই হাঁস মুরগি, গরু ছাগল ধরে নেয়, তাদের এখানে দিয়ে আসতো। তো এই সময়টা ছিল খুব নষ্ট সময়, এই সময়টা ছিল খুব বিভৎস সময়, এই সময়টা ছিল খুব কষ্টের সময়টা আমাদের ছিল না ভাইয়া, তাই না? বলছে নীলক্ষা আকাশ নীল, নীলক্ষা মানে দৃষ্টি সীমার বাইরে, যত দূর চোখ যায়, দেখতে দেখতে একদম আমার শেষ সীমা পর্যন্ত এটাকে বলা হয় নীলক্ষা। নীলক্ষা আকাশ নীল, দৃষ্টি সীমার বাইরে বিশাল আকাশটা নীল, হাজার হাজার তারা ওই নীলে, আর অগণিত নিচে গ্রাম। বলছে ওই নীলে হাজার হাজার তারা আছে আকাশে, আর নিচের মধ্যে আছে গ্রাম গঞ্জ হাট জনপদ, আর লোকালয় আছে 69,000। তখন বাংলাদেশের, এক মিনিট এদিকে দেখ, তখন বাংলাদেশে 69,000 গ্রাম ছিল, এখন গ্রামের সংখ্যা অনেক বেশি, তাই না? তো বলছে তার নিচে লোকালয় আছে 69,000। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার, অর্থাৎ পূর্ণিমার চাঁদ ধবল দুধের মতো জ্যোৎস্না ঢালছে ওই লোকালয়ের মধ্যে। যদি পরীক্ষায় প্রশ্ন আসে, কবি পূর্ণিমার চাঁদের জ্যোৎস্নাকে কিসের সাথে তুলনা করেছেন? ধবল দুধের সাথে। ধবল শব্দের অর্থ হচ্ছে সাদা। নষ্ট ক্ষেত, নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, অর্থাৎ আমাদের সমস্ত কিছুতে তখন সংকট। আমাদের নষ্ট ক্ষেত, আমাদের নষ্ট মাঠ, আমাদের নদী নষ্ট, আমাদের বীজ নষ্ট, আমাদের বড় নষ্ট যখন আমাদের সংসার, অর্থাৎ আমাদের জাতীয় জীবনের চারদিক থেকে তখন সংকট। এরা দিয়ে সেটাই বোঝানো হয়েছে। কথা বুঝাইতে পারছি আমার ভাইরা? তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষা নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। কবি বলতেছে, যখন সবকিছুই আমার শেষ হয়ে গেছে, আমার বাংলাদেশের কিছুই যখন আর নাই, তখন এই চাঁদ, তুমি এই আকাশে নীলক্ষা নীলকে ভেদ করে তুমি তুমি দেখা দেয় কেন? তখন তো পূর্ণিমা দেখার মতো মুড থাকে না আমার। পূর্ণিমার চাঁদের সৌন্দর্য কিংবা শস্য ক্ষেতের দোল দোল তো আমাকে আলোড়িত করে না, সেই সৌন্দর্য আমাকে তো পিয়াসী করে না। আমার নষ্ট ক্ষেত, আমার নষ্ট মাঠ, আমার নষ্ট বীজ, আমার নদী নষ্ট, আমার মাঠ নষ্ট, আমার তো আর কিছুই নাই। চাঁদ, তুমি ওই আকাশের মধ্যে কেন আবার আমাকে আলো দিতে আসছো?
চা না হইলে চলে না রে। নীলক্ষা মানে হচ্ছে দৃষ্টিসীমার শেষ প্রান্ত, যতদূর দেখতে পাই। হ্যাঁ, চা চলে আসছে রে পাগলা। ও নো, জীবনটাই তো চাময়। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছেড়ে কোন ধ্বনি, মনোযোগ। অতি অকস্মাৎ স্তব্ধতার দেহ ছেড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত। বলছে এই যখন আমার সময় যখন ক্রান্তিকাল, তখন স্তব্ধতা নীরবতার দেহ ছেড়ে কোন ধ্বনি। সবকিছু যখন নীরব, তখন নীরবতা ভেঙে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত। মানে প্রপাত মানে জলপ্রপাত, জলপতনের শব্দ। কবি কল্পনা করতেছেন আর কি, যে এমন সমস্ত কিছু যখন শেষ হয়ে গেছে, তখন যেন নুরুল দিন আসছে, তখন যেন নুরুল দিন আইসা আমাকে লিড করতেছে, তখন যেন নুরুল দিন আইসা সবাইকে আবার উজ্জীবিত করতেছে। কিভাবে দেখ, গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। এটা কার কথা রে? নুরুল দিনের কথা। গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ তাতে হানা দেয় মানুষের বন্ধ দরজায়, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। বলছে আমার অতীত আমার বন্ধ দরজার মধ্যে, সেই কত সাল, সেই 1782 সাল, এত আগের তখনকার অতীত আজকে আইসা আমার মনের দরজার মধ্যে হানা দিয়েছে, ধাক্কা দিয়েছে। এই তীব্র পূর্ণিমার সময় সে হচ্ছে নুরুল দিন। কাল ঘুম যখন বাংলায়, এখান থেকে কবিতাটা মূলত শুরু। অকস্মাৎ শব্দের অর্থ হঠাৎ করে, সাডেনলি। সামিহা, অকস্মাৎ মানে সাডেনলি। এখান থেকে মূলত কবিতাটা শুরু হয়েছে, মনে থাকবে। কবিতার মূল বক্তব্যটা, মূল কথাটা এখান থেকে শুরু হবে। তীব্র শেষ মানে দোয়েলের সুরের কথা বলা হয়েছে, সত্যপা। কাল ঘুম যখন বাংলায়, তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। কাল ঘুম যখন বাংলায়, কাল ঘুম মানে বুঝস, আহারে কাল ঘুম মানে হচ্ছে চিরঘুম। বাংলার মধ্যে যখন এত বড় বেশি স্তব্ধতা আর এত মানুষের মৃত্যু, এই সবগুলাকে একত্রে কবি বলেছেন কাল ঘুম। কাল ঘুম যখন বাংলায়, তার দীর্ঘ দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মরা আঙিনায়। মরা আঙিনা মানে আমার সমস্ত কিছু নষ্ট হয়ে গেছে, একটু আগেই বলেছি, আমার সমস্ত কিছু শেষ হয়ে গেছে। এই মরা আঙিনার মধ্যে নুরুল দিন আবার দেখা দিয়েছে। এবার কবি নুরুল দিনের পরিচয় দিচ্ছে। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিনের দিন ডাক দিয়েছিল 1189 সনে। এটা বঙ্গাব্দ হিসাবে বলা হয়েছে, পরে তো আবার কবি ভাইয়া এত আগে 1189 সনে আবার বাংলার বুঝি পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। কবি বলতেছে নুরুল দিনের বাড়ি কোথায় ছিল? রংপুরে ছিল। 1189 সনে নুরুল দিন ডাক দিয়েছিল। কি বলেছিল, কেন বলেছিল, এবং তার কথা কেন মনে পড়ছে, এখান থেকে ব্যাখ্যা শুরু হবে। যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। শকুন বলতে এখানে কাদের বোঝানো হয়েছে? অনেকে প্রশ্ন করবে, ব্রিটিশদের কিনা। আচ্ছা, যেহেতু কবিতাটা মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে, সেহেতু এটাকে আহ ব্রিটিশদের সাথে তুলনা করার কোনো সুযোগ নাই, এটা পাক হানাদার। কথা বুঝাইতে পারছি? যদি এরকম বলতো যে শকুনের বিরুদ্ধে ফাইট করেছিল নুরুল দিন, দেন এটা ব্রিটিশ হইতো। কথা ক্লিয়ার? নুরুল দিন ফাইট করেছিল কার বিরুদ্ধে? শকুনের বিরুদ্ধে। তখন এটা ব্রিটিশ সময় হইতো, কারণ 1189 বঙ্গাব্দ, যেটা 1782, তাহলে তখন ব্রিটিশদের সময়, ব্রিটিশদের শাসন। নুরুল দিন শকুনের বিরুদ্ধে ফাইট করেছিল। তো হু ইজ দ্য শকুন হিয়ার? ব্রিটিশরা। কিন্তু এটা তো এখানে বলে নাই। কথা বুঝো নাই ব্যাপারটা? 1189 হচ্ছে বঙ্গাব্দ, এটা খ্রিস্টাব্দ হলে কত হয়? 1782। মানে এটা কোন সময়? এটা ব্রিটিশদের সময়, শাসনের সময়। তো এটা ব্রিটিশদের সময় হলে যদি বলা হইতো যে নুরুল দিন কি করছিল, শকুনের বিরুদ্ধে ফাইট করেছিল, তাইলে আমরা শকুন হিসেবে এখানে ব্রিটিশদেরকে নিতাম। যেহেতু নুরুল দিন শকুনের বিরুদ্ধে ফাইট করছে, এটা বলা নাই, বলছে যখন শকুন নেমে আসে তখন নুরুল দিনকে মনে পড়ে। দ্যাট মিন্স এখন শকুন নেমে আসছে আর এখন নুরুল দিনকে মনে পড়ছে। সো দ্যাট শকুন মিন্স পাকিস্তানিরা। এরপরে না বুঝলে মুড়ি খাও, তোমার পড়াশোনা করতে হবে না, বাংলাদেশে অনেক কাজ আছে, গিয়ে করো। মেসেজ ক্লিয়ার? ওকে। তো শকুন যদি পরীক্ষায় প্রশ্ন হয়, অপশনে দিয়ে দিবে তো ব্রিটিশরা, তুমি তো দেই দেই করে নাচতে নাচতে ওখানে গুল্লা মেরা চলে আসবা, আশা করবো দিছি, ও হইছে আমার, হয় নাই। ওকে। যখন শকুন নেমে আসে সোনার বাংলায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন এই দেখ কি কথা লিখছে রে, গা শিউরে উঠবে কিন্তু।
যখন আমার দেশ ছেড়ে যায় দালালের আল খাল্লায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। দালাল মানে কারা? রাজাকার। দালাল মানে হচ্ছে রাজাকার। আল বদর, আল শামস, মনে থাকবে? যখন আমার দেশ ছেড়ে যায় দালালের আল খাল্লায় তখন নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, মানে আমার সবকিছু শেষ হয়ে যায়। স্বপ্ন লুট হওয়ার তো অনেক ব্যাখ্যা। বাবা তার স্বপ্নকে, তার ছেলেকে হারাইছে, স্বপ্ন কি হয়েছে? লুট হয়েছে। ছেলে তার বাবাকে হারাইছে, এটাও স্বপ্ন লুট হয়ে যাওয়ার মতো। মা তার ছেলেকে হারাইছে, এটাও স্বপ্ন লুট হয়ে যাওয়ার মতো। আল খাল্লা শব্দের অর্থ ঢিলাঢালা পোশাক। বড় মোটা সোটা ঢিলাঢালা পোশাক আছে না, এগুলাকে বলা হয় আল খাল্লা। কথা বুঝছস? জুব্বার মতো, রবীন্দ্রনাথ যেটা পড়তো আর কি, এরকম আল খাল্লা। দালালের পোশাকে যখন ছেয়ে যায় তখন নুরুল দিনের কথা মনে পড়ে যায়। তখন আমার স্বপ্ন লুট হয়ে যায়, নুরুল দিনের কথা মনে পড়ে যায়। যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। হায় রে, 71 সালে আমাদের কোনো পত্রিকা প্রকাশিত হইতে পারতো? বন্ধ করে দিছিল। আমাদের কোন রেডিও প্রকাশিত হইতে পারতো? বন্ধ করে দিছিল। এখন প্রশ্ন করে, তাহলে ভাইয়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্র? ওরে পাগলা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র তো ইন্ডিয়া থেকে বেটা। প্রথমে ছিল কালুরঘাটে, সেখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল ত্রিপুরা, আর ত্রিপুরা থেকে নিয়ে যাওয়া হয়েছিল ইন্ডিয়ার কলকাতায় 8 নম্বর থিয়েটার রোড, যেখানে ছিল মুজিবনগর সরকারের সচিবালয়। আর 9 নম্বর থিয়েটার রোড থেকে প্রচার করা হতো স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান। কথা বুঝাইতে পারছি? তাহলে আমার দেশে তো তখন আমার কথা বলার সুযোগ ছিল না। মজলুম আদিব ছদ্মনামে, তোদের ফেব্রুয়ারি 1969 কবিতার মধ্যে পড়ানো হয়েছে নিশ্চয়ই। মজলুম আদিব ছদ্মনামে তখন আমাদের শামসুর রহমান, আমি লিখে দিই, এটা পরীক্ষায় আসলে আবার কাট হয়ে যাবে। মজলুম আদিব এই ছদ্মনামে শামসুর রহমান লিখেছিল বন্দি শিবির থেকে। বন্দি শিবির থেকে এই কবিতাটা লেখা হয়েছিল। কোথায়? 1971 সালে। এই মজলুম আদিব কার ছদ্মনাম? শামসুর রহমানের ছদ্মনাম। সেটা লিখলাম না, তার কবিতার নাম লিখলাম। ভাইয়া বেতার কেন্দ্রে কি কাজ হয়? মেহেজাবিন, বেতার কেন্দ্রে মুড়ি, ছোলা, তারপরে পেঁয়াজু, তারপরে আলুর চপ, সরিষার তেল দিয়ে মাখায়া সেই লেভেলে খাওয়া হয়। তোমার যদি ভাল লাগে এটা খাইতে, তুমি বেতার কেন্দ্রে যাবা, ঠিক আছে, গিয়ে ওখানে খাবা। আলুর চপটা যা হয় না, জোস। তো বন্দি শিবির থেকে কার লেখা বলছিলাম? বলছিলাম আমাদের শামসুর রহমানের লেখা, 71 সালে। দেখ, চিন্তা কর, শামসুর রহমান ওই বন্দি শিবির থেকে কবিতার মধ্যে লিখছে যে আমার দেশে আমি তখন কথা বলতে পারি না, আমি নির্যাতিত। মজলুম শব্দের অর্থ নির্যাতিত, আদিব শব্দের অর্থ কবি। তাহলে মজলুম আদিব আরবি শব্দ, এটা এর অর্থ হচ্ছে নির্যাতিত কবি। অর্থাৎ 71-এ আমার পুরা দেশটাই ছিল একটা বন্দিখানা, একটা বন্দি শিবির। আমার দেশে আমার কথা বলার মতো কোনো রাইট ছিল না, আমার দেশে আমার মত প্রকাশের কোনো রাইট ছিল না। এই জন্য কবি বলছে যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়, অর্থাৎ আমার কথা বলার কোনো সুযোগ যেহেতু ছিল না, আমার কথা বলার যেহেতু কোনো অধিকার ছিল না, এই জন্য বলা হয়েছে যে আমার কণ্ঠ বাজেয়াপ্ত করা হয়েছে। তখন আমার এই নুরুল দিনের কথা মনে পড়ে যায়। তখন আমার নুরুল দিনের কথা মনে পড়ে যায়, যখন আমার এই দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায়, ইতিহাসে প্রতিটি পৃষ্ঠায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। এই যে এক মারাত্মক কথা কইছে, দেখ কবিরা কেন ডেঞ্জারাস, কবিদের একটা কথা কেন বুঝতে আমাদের একদম নাড়ি ভুড়ি উগলে যায় কেন। দেখ, যখন আমার দেশে রক্ত ঝরে প্রতিটা পৃষ্ঠার মধ্যে, এর অর্থ কি? ইতিহাসের প্রতি পৃষ্ঠায় আমার দেহ থেকে রক্ত ঝরে। বাঙালি রক্ত দিছে না? কথা বল। বাঙালি কি রক্ত দিছে কিনা? কথা বল। বাঙালি রক্ত দিছে। আমি 1757 থেকে ধরলাম, 1757 সালে বাঙালি রক্ত দিয়েছে, দেশ স্বাধীন হয় নাই, আমরা মাইর খাইছি। 1857 সাল সিপাহী বিদ্রোহ, বাঙালি রক্ত দিয়েছে, কাজের কাজ কিছু হয় নাই। এর আগে 1831 সালে নারিকেল বাড়িয়ায় কে দিছে রক্ত? তিতুমির, কাজের কাজ কিছু হয় নাই। ফরায়াজি আন্দোলন, আলটিমেটলি একটা স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, সেখানেও রেজাল্ট কিছু হয় নাই। এরপরে ব্রিটিশদের 200 বছরের পথ পরিক্রমা শেষে 1947 সাল আমরা কি হয়ে গেলাম? আমরা হয়ে গেলাম পাকিস্তান। এরপরে আবার শুরু নতুন অধ্যায়। 1952 সাল রক্ত আমরা দিছি কিনা? দিছি, কাজের কাজ কিছু হয় নাই। এরপরে 54 যুক্তফ্রন্ট থেকে শুরু করে 56 শাসনতান্ত্রিক আন্দোলনের সময় আমরা সংবিধান পাইলাম, কিছুই হয় না। 1962 সাল শরীফ শিক্ষা কমিশনের রিপোর্ট, শিক্ষা আন্দোলন, আমরা আবার রক্ত দিলাম, কাজের কাজ কিছু হয় নাই।
ভারত এবং পাকিস্তান তখন যুদ্ধ হয়েছে 1965 সালে, তখন তো আমরা পাকিস্তানের মানুষ, আমরা বাঙালিরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ করছি। পাক ভারত যুদ্ধ ছিল 65 সালে, আমরা আবার যুদ্ধ করছি, আমরা আবার রক্ত দিছি, কাজের কাজ কিছু হয় নাই। 66-র 6 দফা থেকে শুরু করে 69-এর গণ অভ্যুত্থান, রক্তাক্ত ইতিহাস, শুধু রক্ত আর রক্ত, এর মধ্যে আর কিছু নাই। ধরলাম 1969-এর গণ অভ্যুত্থান, আমরা রক্ত দিছি, কাজের কাজ কিছু হয় নাই। 1971 সালে আইসা আবার রক্ত ঝরতেছে, এক সাগর রক্তের বিনিময় আমরা 30 লাখ শহীদের রক্ত দিছি। এই জন্য কবি বলছে, যখন আমার দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে ইতিহাসের প্রতি পৃষ্ঠায়, এই যে তোর ইতিহাস দেখাইলাম, দেখ বাঙালির রক্ত দেওয়ার ইতিহাস কত লম্বা। এরপরেও যদি কোন স্টুডেন্ট না বুঝে, আমি কিভাবে ওরে বুঝাবো? বল, তোরা বল কি করা উচিত এদেরকে? আমি কেন বেতার কেন্দ্র, আলুর চপ, মুড়ি, পেঁয়াজও বলছি? দুঃখে বলছি রে মেহজাবিন, কষ্ট দিছস ভাইয়া রে, তুই কষ্টে কইছি। ইন্টারে পরে আমার একটা স্টুডেন্ট, সে যদি না বুঝে বেতার কেন্দ্রে কি হয়, তাহলে কি করা উচিত? তোর দুঃখে তো আমি বিষ খেয়ে মরে যেতে ইচ্ছা হচ্ছে। ওকে, 1831 নারিকেল বাড়িয়া, তিতুমিরের বাঁশের কেল্লা। তিতুমির যুদ্ধ করেছিল ইংরেজদের বিরুদ্ধে, যুদ্ধ করে শহীদ হয়ে গেছিল। ওকে, তারপরে আয়, আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে তাকে ঘুমে? বলছে আজকে যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, আজকে যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার ঝরে পড়ে অর্থ কি? নুরুল দিন যখন বাংলায় ছিল তখনও জ্যোৎস্না হইতো বাংলায়। নুরুল দিন যখন যুদ্ধ করেছিল, বিদ্রোহ করেছিল, তখনও জ্যোৎস্না ছিল। তাহলে তখনও দুঃসময় ছিল, তখনও জ্যোৎস্না ছিল। আজকে 71, আজকেও দুঃসময়, আজকেও জ্যোৎস্না। এই জন্য বলছে এই জ্যোৎস্না স্মৃতির জ্যোৎস্না, এই জ্যোৎস্নার সাথে আমার রক্ত দেওয়ার স্মৃতি জড়িত। এই জন্য বলছে যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে? কে থাকে ভেতরে? ভেতরে মানে কি ঘরের ভিতরে না, এখানে ভেতরে কথার অনেক অর্থ আছে। যদি ঘরের ভিতরে নেই তাও হয়, বাইরে এসে যুদ্ধ করে না। আবার যদি নেই যে ভিতরে ভিতরে ইন্ট্রোভার্ট হয়ে গেছে, দেশের জন্য কিছু করে না, তাহলেও হয়। কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে, বলছে আজকে কি কান্নার দিন? কে কাঁদে? আজকে কাঁদার দরকার নাই। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। পরীক্ষা যদি প্রশ্ন হয়, যে প্রশ্ন যদি করে যে সমস্ত নদীর অশ্রু অবশেষে কোথায় মিশে, তুই লেখা দিবি বঙ্গোপসাগরে। আরেকদল লিখবো পদ্মা, মেঘনা, যমুনা, মগা, এটা ব্রহ্মপুত্র। কারণ উত্তরবঙ্গের নদী এটা কুড়িগ্রাম দিয়ে ঢুকছে বাংলাদেশে, তিস্তার কিনার দিয়ে ব্রহ্মপুত্র, ভালো করে দেখিস। ওই ব্রহ্মপুত্র আইসা একটা ভূমিকম্পের সময় জামালপুরের দেওয়ানগঞ্জের কাছে আইসা বওয়া শুরু করছে সোজা। এটা আগে ছিল পুরাতন ব্রহ্মপুত্র হিসেবে, এখন যেটা ময়মনসিংহ দিয়ে আসছে ওটা ছিল মূল নদী, আর সোজা যেটা হয়ে গেছে এটা হয়ে গেছে যমুনা। তো কবি বলতেছে সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মেশে, নুরুল দিনের কথাও যেন সারা দেশে পাহাড়ি ঢোলের মতো নেমে এসে সমস্ত ভাষায়। বলছে আজকে তখন নুরুল দিনের কথাও যেন পাহাড়ি ঢোলের মতো, পাহাড়ি বৃষ্টি যেরকম করে হঠাৎ করে ঢল হয় পাহাড়ে, আর সেই লেভেলের বৃষ্টি নাইমা পাহাড়ে ছড়া কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আজকে নুরুল দিনের কথা, তার বিদ্রোহের তেজ, তার শক্তির আগুন যেন সমস্ত কিছুতে আইসা পাহাড়ি ঢোলের মতো সমস্ত কিছুকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। অভাগা মানুষ যেন জেগে উঠে আবার এই আশায় নুরুল দিনের কথা শুনে। অভাগা মানুষ কেন অভাগা বলা হয়েছে? কারণ বারবার যারা রক্তই দেয় কিন্তু স্বাধীনতার স্বাদ পায় না, স্বাধীনতার স্বাদ তাদের অধরাই থেকে যায়, তাদেরকে কবি অভাগা বলবেন না তো কি বলবেন? অভাগা মানুষ যেন জেগে উঠে আবার এই আশায়, হে এই আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়, আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। আবার যেন আইসা নুরুল দিন সবাইকে ডেকে ডেকে বলবে জেগে ওঠো ভাই। বাহে শব্দের তো ভাই, অথবা বাপু হে, রংপুর দিনাজপুর অঞ্চলে এটা বলা হয় আর কি। হ্যাঁ বাপু, জাগো বাহায়া বলছে ভাই সবাই জেগে ওঠো, কণ্ঠে সবাই। কণ্ঠে সবাই শব্দের অর্থ হচ্ছে কোথায়। এই সবাই বানানটা এরকম করেই অন্তস্থ দিয়েই লেখা, ওই অঞ্চলে এভাবেই হয় ভাষাটা। নুরুল দিন এসে যেন ডাক দিবে, জাগো ভাই, কে কোথায় আছো, প্রত্যেকে জেগে ওঠো। আজকে আর ঘুমিয়ে থাকার সময় নয়, আজকের দুঃসময়ে আমার দেশে আর রক্ত দেওয়া দেব না। আজকে আমরা ঘুরে দাঁড়াবো, আজকে সংগ্রাম করব, স্বাধীনতাকে আনবো। কথা কি বুঝাইতে পারছে? বুঝছস? বুঝলো ভাই বল। ওকে, ঠিক আছে। জেগে ওঠো আপন শক্তিতে, জ্বলে ওঠো আপন শক্তিতে, মগা জেগে ওঠো না। এরপরে দেখ এখান থেকে তোদের জন্য কিছু তথ্য, আমরা কবিতাটা যেহেতু কঠিন,
যখন যেখানে যেভাবে দরকার হয়েছে আমরা সেভাবে গুছাই দিছি, যেখানে দরকার না সেখানে গুছাবো না। যেহেতু কবিতাটা কঠিন, এখান থেকে কিছু ইম্পর্টেন্ট তথ্য তোদের জন্য কি করে দিয়েছি, অ্যাড করে দিয়েছি। কথা বুঝছস? হ্যাঁ, এই যে পাঠ পরিচিতিটা পড়ে নিস তোরা, পাঠ পরিচিতি পড়লে খুব ভালো মতো পাবি। তো এগুলো খুব সুন্দর করে মেন বই 82 বলা আছে, 1782, 83 ছিল আমি 82 করে দিয়েছি, মেন বই 82 বলা আছে। ওকে, দেখে নি সুন্দর করে, এটা যেন মিস না হয় যেন, হ্যাঁ, কারণ কবিতা কঠিন। ভাইয়া নুরুল দিন কোন দেশের যোদ্ধা? জান্নাতি নুরুল দিন থাইল্যান্ডের যোদ্ধা। হ্যাঁ, নুরুল দিন যুদ্ধ করছে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মাঝে যে যুদ্ধটা হয়েছিল না, ওই যুদ্ধে নুরুল দিন যুদ্ধ করছে থাইল্যান্ডের হয়ে। হ্যাঁ, তারপরে আসো, আমরা সমস্ত নদীর অশ্রু অবশেষে কোথায় মেশে, আমরা দিয়ে দিলাম এখানে। আহ, তোমাদের জন্য পরের পোল অ্যান্সার করে ফেলতে হবে। এটাও যারা সঠিক করতে পারবে না, মানে এই উত্তর যারা দিতে পারবে না, হ্যাঁ এটা পখা না, এটা বুঝিস না, এটা পদ্মা। ওয়াল্লাহ এটাও অনেক উত্তর দিতেছে। নে দে, তোরা মরতে চেতেছস, এই বিটা পদ্মা পদ্মা। আকিল বলতেছে আমার প্রশ্ন পড়ে না, পড়ছি। দেখি এটা নিচি ওইদিকে যায় না কেন? ও, তোরা সহজ সহজ পোল পোল আমি যত সহজে দেই, ভুল হবে। আগের দিন দিয়ে দিল, পরের দিন পোল দিলে ভুল করবে। টাইম আপ করে দিচ্ছি। তোদের রেজাল্ট শেয়ার করে তোরা দেখ। 6% মেঘনা, 3% পখা, এরা হলো মগা। 90% ব্রহ্মপুত্র সঠিক উত্তর, 1% সুরমা। এদের জন্য আর কিছু বলবো না, এরা খুব ভালো। সমস্ত নদীর অশ্রু অবশেষে, তাসনিম বলছে কিভাবে কাউন্ট করে, ইংরেজি সাল থেকে, মানে খ্রিস্টাব্দ সাল থেকে 593 বিয়োগ করতে হয়, অবশেষে ব্রহ্মপুত্রে মেশে। আচ্ছা, এরপরে আসো আবু হেনা মুস্তফা কামাল, একজন পছন্দের মানুষ আমার, ওনার গান শুনছি আমি অনেক, ঠিক আছে, অনেকগুলা গান শুনছি আবু হেনা মুস্তফা কামালের। তোরা শুনছিস কিনা আমি জানি না, আমি শুনছি, দারুণ দারুণ। আবু হেনা মুস্তফা কামালের একজন বলছেন নাম প্রথম শুনলাম, আমি অনেক শুনছি বিটিভিতে তখন, না ওনার কণ্ঠে গান, ওনার লেখা গান, ওনার লেখা গান, তখন আমি অনেক ছোট। হ্যাঁ, তখন টিভিতে অনেকগুলা গান দিত, এবং দিত যে গীতিকার আবু হেনা মুস্তফা কামাল। তা আমি তখন, আমাদের এলাকায় হেনা নামে একটা মহিলা ছিল, উনি একজন লেডি টিচার, ব্রাক স্কুলে পড়াইতো, হেনা আপু বলতো সবাই, ম্যাডাম। আমি বলতাম হেনা তো মেয়েদের নাম, কেন ছেলেদের নাম একবার হেনা একবার কামাল, এরকম আমি খুব দেখতাম ছোটবেলায় ওর নামটা, ঠিক আছে। তো তখন আমি এই নামটার সাথে পরিচিত হয়েছি, যে এই নামে কোন একজন মানুষ আছেন যিনি গান লিখেন। বড় হয়ে আস্তে আস্তে তার সম্পর্কে আর একটু জানতে পারছে। উনি পুরুষ না মুস্তফা, মহিলা জিজ্ঞেস করতেছে, আয় হায় হায়, পুরুষ পুরুষ পুরুষ, উনি পুরুষ, তাই পরে একজন ভদ্রলোক। আচ্ছা, তারপরে আসো আবু হেনা মুস্তফা কামাল 1936 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করছে, মারাও গেছে অনেক আগে, 1989 খ্রিস্টাব্দে উনি মারা গেছে। আচ্ছা, একজন বলছে শেষ একটা বিদায়ী ক্লাস চাই যেখানে মজা হবে, বাংলা ক্লাস শেষ হচ্ছে। আচ্ছা পাগলা সিফাত, ক্লাসে আলাদা করে মজা করার দরকার নাই, যতটুকু হচ্ছে হচ্ছে, মজার জন্য তোমার ক্লাস দেওয়া যাবে না পাগলা। 12 মাস সিরাজগঞ্জ ওনার জন্ম, আর মারা গেছেন 1989 খ্রিস্টাব্দের 13 সেপ্টেম্বর, মাত্র 53 বছর বয়স উনি মারা গেছেন ঢাকাতে। আচ্ছা, তারপরে উনি দেখ, বিশিষ্ট রোমান্টিক কবি আবু হেনা মুস্তফা কামাল ছিলেন একই সঙ্গে খ্যাতিমান অধ্যাপক, সফল গীতিকার। আচ্ছা, সম্মোহনক্ষম বাগ্মী এর অর্থ হচ্ছে যিনি খুব ভালো বক্তৃতা দিতে পারেন, যার বক্তৃতার মধ্যে সম্মোহনী শক্তি আছে। সম্মোহনী শক্তি মানে মানুষকে একদম বক্তৃতার মধ্যে মজিয়ে ফেলা।
মননশীল সাহিত্য সমালোচক। সমগ্র শিক্ষা জীবনে তিনি সুপরিচিত ছিলেন কৃতী ছাত্র হিসেবে। আর 1959 খ্রিস্টাব্দে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা সাহিত্য নিয়ে ডিগ্রি নিয়েছেন। পরবর্তীতে উনি লন্ডন থেকে পিএইচডি ডিগ্রি অর্জনও করছেন। পাবনার এডওয়ার্ড কলেজে, পাবনা একটা কলেজ আছে এডওয়ার্ড কলেজ, ওখানে অধ্যাপনা দিয়ে শুরু হয়েছিল তার কর্মজীবন। ঢাকার রাজশাহী চিটাগাং বিশ্ববিদ্যালয়ে উনি প্রফেসর ছিলেন বিভিন্ন সময়। আবার শিল্পকলা একাডেমির মহাপরিচালকও ছিলেন। দেখ, মাত্র 53 বছর বয়সের ভিতরে এত কিছু করছে, ওরে বাবা, কত ব্রিলিয়ান্ট ছিল লোকটা। শিল্পকলা একাডেমির মহাপরিচালক হয়ে গেছে, কারণ সরকার তো শিল্পকলা একাডেমিতে বসায় একদম প্রবীণ, খুব জ্ঞানী গুণী মানুষ যারা, তাদেরকে বসায়। তো 53 বছর বয়সের মধ্যেই দেখ কত কিছু করছে, তাই না? আবার মুস্তাকাম রোমান্টিক কবি স্বভাব, তার কবিতাকে করেছে নন্দন শোভন, মানে দেখতে সুন্দর করছে আর কি, নন্দন মানে সুন্দর। ওকে। শব্দের বহুমুখী দোতনা, দোতনা মানে প্রকাশ, ও চিত্রধর্মিতা, চিত্রধর্মিতা মানে যে শব্দ পড়লে ছবিটা চোখের সামনে ভেসে ওঠে। বহুমুখী দোতনা মানে একটা শব্দকে বিভিন্নভাবে প্রকাশ করা, আর চিত্রধর্মিতা মানে শব্দটা পড়ার সাথে সাথে চোখের সামনে এটা দৃশ্যটা ভেসে উঠবে, এটাকে বলা হয় চিত্রধর্মিতা। তার কবিতার প্রধান সম্পদ, তার রচিত গ্রন্থের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ। এই যা দেখ, এখান থেকে একটু পরে প্রশ্ন দিব, আর তখন কিন্তু কষ্ট পাইলে হবে না। আপন যৌবন বৈরী তার কাব্যগ্রন্থ। যেহেতু জন্মান্ধ, আক্রান্ত গজল, গীতিসংগ তার গানের বই। আমি সাগরের নীল, এটা কিসের বই রে? আমি সাগরের নীল, কথা কস না কে? আমি সাগরের নীল হচ্ছে গানের বই। বৈরী মানে বৈপরীত্য। বৈরী আবহাওয়া বলে না যে আবহাওয়ায় নৌকা চালানো যায় না, হ্যাঁ, বিপরীত, প্রতিকূল, বৈরী শব্দের অর্থ। প্রবন্ধ গ্রন্থ, শিল্পীর রূপান্তর, কথা ও কবিতা, সাহিত্য সন্ধানের স্বীকৃতি হিসেবে আলাওল সাহিত্য পুরস্কার, সরকার প্রদত্ত 21 পদক। আর 89 সালে উনি মারা গেছেন। আচ্ছা, ব্রেক দিব, এখনই দিব, একটু পর। আবহানা মুস্তাক কামাল রচিত গীতি সংকলন কোনটা? এবার দেখ গীতি সংকলন কোনটা, না পারলে কিছু করার নাই রে। গানের বই কোনটা? গানের বই। ওকে, ডান, টাইম আপ। অনেক করছস, দিলাম রেজাল্ট শেয়ার করে। কত পার্সেন্ট? 82%। সঠিক উত্তর দিছস 82%। 3% দিছস যেহেতু জন্মান্ধ, 11% আপন যৌবন বৈরী, আর 5% কথা ও কবিতা। এরা কানে যেটা শুনে ওইটা আইসা দিয়ে দেয় আর কি, এটা কি হিসাবে শুনছে ওইটা আর বোঝার চেষ্টা করে না। দেখতে হবে ভাইয়া, শুনতেও হবে, দেখতেও হবে, আমি কি করে বলবো রে। তার গীতি সংকলন হচ্ছে আমি সাগরের নীল, এটা। ওকে, তারপরে আসো সামনের দিকে যাই। এটা হচ্ছে তোমাদের কবিতা, এবং তোমাদের এখন ব্রেক চলবে। এখন থেকে ব্রেক চলবে, কত মিনিট দিব রে পাগলারা? একটা ছোট্ট ব্রেক দিব কচি করে। না, 10 মিনিট ব্রেক দিব না, 10 মিনিট অনেক বেশি হয়। আহ, মাঝামাঝি দেব, মাঝামাঝি। ওকে, ডান। 7 মিনিট, ঠিক আছে তো? তাইলে ব্রেকের পরে আবার কথা হচ্ছে।
এই সবাই কই? তাসিন বলছে ওর বোন উদ্ভাসের ক্লাস নেয়। তাসিন কি বোন? কি নাম? ও তাসিন তোমার বোনের ভাইয়া? তাইলে বললে আমি সহজে বুঝতে পারতাম আমি চিনি কিনা। আচ্ছা, আমরা শুরু করে দেই। সবাই রেডি তো না? আচ্ছা, আমাদের ও মৌরি, হ্যাঁ মৌরিকে তো চিনি। তাসিন, মৌরির সাথে আমার আলাপ হয়েছে। জিকে ক্লাস নেই মৌরি, তাই তো? আর হ্যাঁ, মৌরি মৌরি হলে চিনি। জিকে ক্লাস নেই, খুব ভালো, ভালো মেয়ে। হ্যাঁ হ্যাঁ, মৌরির সাথে আলাপ হয়েছে আমার। ভেরি গুড গার্ল। আচ্ছা, আমরা ছবি কবিতার মধ্যে চলে যাব। ছবি কবিতার মূল বক্তব্যটা এত সহজ আর এত দারুণ, এত চিত্তাকর্ষক, এত ভাল লাগবে তোদের। মানে মনের মতো একটা কবিতা। ছবি আসলে ছবি, এটা আর কি। কথা বুঝতে পারছো? ছবি আসলে ছবি, ওরকম সুন্দর একটা কবিতা আর কি। আমার পছন্দের কবিতা। তোদের বইতে কবিতাটা প্রথম আসছে, আগে তো ছিল না সিলেবাসে। যখন দিছে আমি বললাম কি কবিতা দিছে, দেখি তো ছবি কেমন কি। খুললাম, খুলে কবিতাটা পড়লাম, পড়ে তো আমি জাস্ট ফ্যান হয়ে গেলাম। তাই এত দারুণ লিখছে ছবির মধ্যে, এত দারুণ কবিতা, এত সহজ ভাষায় এত দারুণ দারুণ কথা বলা যেতে পারে। দারুণ কি, এরকম আমার মনে হয়েছে। মানে আমি জাস্ট কবিতাটা পড়ে ওনার ফ্যান হয়ে গেছি। দারুণ কথা তো। আসো ছবি কবিতার মধ্যে চলে যায়। ছবি কবিতা হচ্ছে বাংলাদেশ। এখানে ছবিটা মানে হচ্ছে বাংলাদেশ, বুঝতে পারছো? তো বাংলাদেশ যে ছবি, এই ছবি আঁকছে কত মানুষ মিলে রে? প্রায় 30 লক্ষ মানুষ মিলে এই ছবিটা আঁকছে। কথা বুঝাইতে পারছি? বাংলা সিলেবাস এখনেরটা ভালো নাকি আগেরটা ভালো? দুটোই ভালো। এখনের সিলেবাসটাও খারাপ না, এটাও খুব দারুণ সিলেবাস। এখন যে সিলেবাসটা আছে এটাও খুব দারুণ সিলেবাস, সুতরাং এটা নিয়েও তোমার ইয়ে করার দরকার নাই, হতাশ হওয়ার দরকার নাই। আর আগের সিলেবাসটা যেটা ছিল সেটা ভালো ছিল, তবে আগের সহপাঠটা ভালো ছিল আর কি। সহপাঠের কথা যদি বলি, তাহলে আগেরটা খুব ভালো ছিল। আগে ছিল হচ্ছে তোদের রক্তাক্ত প্রান্তর নাটক, উপন্যাস ছিল পদ্মা নদীর মাঝি। তো সহপাঠের কথা বিবেচনা করলে এখনকার লাল সালু থেকে কিংবা সিরাজউদ্দৌলা থেকে যোজন যোজন ভালো ছিল। আর ফার্স্ট পেপারের বাকি গদ্য কবিতাগুলো একেবারে ভেরি ক্লোজ। আগের বলতে এই বইয়ের না, না আগের বই, আমাদের সময়কার কথা বলতেছি আর কি। ঠিক আছে, এটার কথা বলতেছি যেটা চেঞ্জ করছে কত 14-15 সালের দিকে চেঞ্জ করছে। তো আসো ভাইয়া, সেটা আমরা কথা না বলে চলে যাই আমরা। তো এই ছবিটা হচ্ছে আমার বাংলাদেশের ছবি। এই ছবি আঁকছে কত মানুষ? 30 লাখ মানুষ। এই ছবিটা কবির কল্পনা। হ্যান্ড রেজ করলে রাবিব, তুমি হ্যান্ড রেজ করছো ভাইয়া, হ্যান্ড রেজ করলে আমার এই বারটা এসে আমার লেখা অফ হয়ে যায়। আর শাহিন ভাই একটু হ্যান্ড রেজটা অফ করে দেন শুরুতেই। তোমার হ্যান্ড রেজটা আমার এখানে নোটিফিকেট করতে থাকে, একটা ছোট্ট বার হয় যেটা আমার লেখা, অনেক লেখা ঢেকে ফেলে, আমি পড়তে পারি না। সুতরাং হ্যান্ড রেজ করে তো লাভ নাই ক্লাসের মাঝখানে ম্যান। তো যেটা বলছিলাম সেটা হলো, আমার বাংলাদেশটা আমরা বলি না ছবির মতো সুন্দর। ছবির মতো সুন্দর কথার অর্থ কি? ছবি হচ্ছে এমন জিনিস যেটা তুমি তোমার মতো মনের মতো করে আঁকতে পারো, যত সুন্দর করার যত কিছু দেওয়ার তুমি দিতে পারো। ডেস্কটপ কম্পিউটারের মতো আর কি। ওটার কনফিগার তুমি যত খুশি যেমনে খুশি বানাইতে পারলা, কম চাইলে কম 15,000 টাকায় বানাইতে পারবা, 1.5 লাখ টাকায় বানাইতে পারবা। ওই রকমের ব্যাপার। ছবি আঁকলো, আমি যদি একজন শিল্পী হই, আমাকে রং তুলি দেয়া হয়, আমি আমার মনের মতো করে আমি যেভাবে চাই ঠিক সেভাবে আঁকতে পারবো। এই জন্য ছবি হচ্ছে কোনো সুন্দর কোনো কিছু বুঝাইতে এই ছবি কথাটা ব্যবহার করা হয়। ছবির মতো সুন্দর, ছবির মতো সুন্দর মানে এমন সুন্দর আমি যেমনটি ঠিক চাই তেমনটি ফুটিয়ে তোলা যায় ছবির মধ্যে। আমার দেশটাও তেমন, ওরকম করেই আমার মনের সমস্ত কল্পনার রং দিয়ে তৈরি করা ছবি আমার বাংলাদেশ। কথা কি বুঝাতে পারছি? তোরা কি বুঝছস নাকি আমি একাই সব বুঝলাম? ওকে, ঠিক আছে, বুঝলে ভালো। এবার কবিতার ভিতরে চলে যাই। কবিতার ভিতরে গেলে ভালো লাগবে, কারণ এটা অনেক সহজ কবিতা। আপনাদের সবার জন্য উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান। বহির্বিশ্বের মানুষকে বলতেছি। তবে এখন এই কথা বললে আমার কিছু কষ্টের কথা মনে পড়ে যায়। সেটা হচ্ছে আমাদের দেশে পর্যটন হিট করার মতো যা যা দরকার সব আছে, কত আমরা ভালো না। টুরিস্ট যে একটা বিশাল শিল্প এখন,
এটাকে হিট করার জন্য যা যা দরকার সব আছে আমাদের দেশে, 100 থেকে 100 আছে। একটু কোনো দিকে কোনো কিছু কম নাই, পাহাড়ও আছে, সমুদ্রও আছে, নদীও আছে, প্রকৃতিও আছে, কি নাই? পর্যটন হিট করার জন্য তো এখন সবচেয়ে ভালো জায়গা হচ্ছে সমুদ্র। তা আমাদের আছে, কিন্তু আমরা যেটা করি সেটা হলো আমরা ভালো না। আমরা কেন ভালো না আমি তোদের একটা কথা বলি, একটু সহজে বোঝার চেষ্টা কর। বিমানবন্দর থেকে যখন বের হবে একজন বিদেশি টুরিস্ট, প্লেনে যখন এসে নামবে, সে যখন বের হবে, তার গাড়ি আঁকড়ায় ধরবে কমপক্ষে 10 জন ভিক্ষাওয়ালা। এখন বল এই দেশ সম্পর্কে ওর কি ধারণা হবে? এই দেশ সম্পর্কে একজন টুরিস্ট বিদেশ থেকে আসলে ওর কি ধারণা হবে? যে আসলো আর দেখলো ল্যাংড়া, হ্যাঁ দেখতে ভালো না, জঙ্গলি লোকজন আটকায় ধইরা তার কাছে টাকা চাইতেছে, টাকায় চায় তার কাছ থেকে ডলার দেন, রিয়াল দেন, লয়ে যেতেছে। এবং ভিক্ষুকরা কত খারাপ। আমি আমার দুলাভাইকে নিয়ে রিসিভ করে, দুলাভাই বিদেশ থেকে আসছে, রিসিভ করে গাড়িতে উঠছি, ওখান থেকে বের হচ্ছে, বিমানবন্দর থেকে বের হওয়ার যে রাস্তাটা, মেন রোডে উঠতেছি, ছোট্ট একটা জ্যাম, একটা পা নাই আর কি, একজন ভিক্ষুক স্ক্রাচে করে ভর দিয়ে আইসা ভিক্ষা চাইলো। তো আমি সামনে বসা, দুলাভাই পেছনে বসা। তো দুলাভাইয়ের কাছে এসে চাইলো ভিক্ষাটা, বললো আমারে কিছু রিয়াল দেন না ডলার দেন, বললো। বলে দুলাভাই মজা করে দেখাই দিল কি, আমারে দেখাই দিলে, কই আমি তো না, ওই যে ওই আসছে বিদেশ থেকে। আমি সামনে বসে, আমারে দেখাই দিছে, কই ওই যে বিদেশ থেকে যিনি আসছে উনি, আমি না। তখন ভিক্ষাওয়ালা আমার এসে কইতেছে, হ্যাঁ রিয়াল চাই, ইয়েস এক্স্যাক্টলি, ওই আমার রিয়াল দেন না। দেখ, ভিক্ষাওয়ালা টার্গেট রিয়াল, দিনার। তখন লোকটা হাঁটতে পারে না, আমি দেখে তার 10 টাকা দিলাম পকেট থেকে বের করে। তো 10 টাকা নিয়ে, এখন 10 টাকা সে নিবে না, আমি দিলাম, সে 10 টাকা নিবে না কেন? আমারটা রিয়াল দেন। আমি তো অবাক, আরে কয় কি, ভিক্ষাওয়ালা টাকাই নিবে না, ভিক্ষা তারে রিয়াল দিতে হবে। আলাম রিয়াল পাবো কই, 10 টাকা দিছি, নাও না, সে নিবে না। আর ঠিক আছে, না নিলে নাই, জোর করে তো দিতে পারবো না। বলতে বলতে গাড়িও টান দিল, এবং বিলিভ ইট অর নট, ভিক্ষাওয়ালাটা বিড়বিড় করে কি যেন কিছু একটা বললো, আমার মনে হলো সে আমাকে কিছু একটা গালি দিছে। আমি তো তাজ্জব হয়ে, ড্রাইভার গাড়ি থামাও, ওরে নাইম আমি বানামু। আমার দুলাভাই ড্রাইভারে গেছে, হে গাড়ি চালাও গাড়ি চালাও, থামায় না, থামাইলেই ও নাইমে একটা দরবার লাগাই দেবো, এখানে জামালা লাগাই দেবো। আমার তো রাগ হয়েছে, গাড়ি থামাও, ওর আমি বানানে দিবো, শালার ভিক্ষু কেমন করবে কেন? আর দুলাভাই কইতেছে ড্রাইভারে গাড়ি চালাও গাড়ি চালাও, থাইমো না। এখন ওইটা আমার এখনো মনে পড়ে, একজন ভিক্ষাওয়ালা 10 টাকা নেয় না, তার একটা রিয়াল দরকার, তার একটা দিনার দরকার। এখন ওরে কি বলা যায়? ওরে দইরা টঙ্গীর যে ওই যে দূষিত নদীর পানি আছে না, বালু নদীর পানি, তুরাগের পানি, পুরা 5 লিটার একসাথে বসায় খাওয়াইতে হবে। তো আমার দেশটার মধ্যে সব আছে। একজন ভাইয়া বলছে ভাইয়া বরফ নাই, হ্যাঁ পর্যটন হিট করার জন্য বরফ দরকার, কিন্তু ভাইয়া বিশ্বের প্রচুর দেশ আছে পর্যটনে খুবই হিট, কিন্তু বরফ নাই। ফর এক্সাম্পল সিঙ্গাপুর খুবই হিট, বরফ নাই। থাইল্যান্ড খুবই হিট, বরফ আছে? নাই। মালদ্বীপ খুবই হিট, বরফ আছে? নাই। সুতরাং বরফ একটা অনুষঙ্গ। তারপরে এই যে অনেক একদম হচ্ছে ভাই দুবাই, হ্যাঁ দুবাই খুবই হিট, বরফ নাই। সুতরাং হ্যাঁ টার্কি হিট, বরফ নাই। ঠিক আছে ভাইয়া, বরফ লাগে না, সবচেয়ে বেশি দরকার যেটা সেটা হচ্ছে একটা সি বিচ, তারপরে বন জঙ্গল, তারপরে পাহাড় পর্বত সব আছে। কিন্তু আমার দেশে আসলে আমরা তাদের কাছে ভিক্ষা চাই। কমলাপুরে আমার নিজে দেখছি ভিক্ষুকদের, কয়েকটা বিদেশিকে ভিক্ষুকরা ঘের দিয়া ধরছে, আর ওরা দাঁড়ায় মাঝখানে দাঁড়ায় হাসতেছে পাগলের মতো, যে কি করে। তো আমাদের সব, আপনাদের সবার জন্য উদার আমন্ত্রণ, ছবির মতো এই দেশে। আমন্ত্রণ কি? ছবির মতো এই দেশে একবার বেরিয়ে যান, আমার দেশে আসুন, বেরিয়ে যান। তারপরে আবার অবশ্য উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী স্পট আমাদের নেই। কি বলে দেখ, কবি কি সুন্দর করে বলতেছে, উল্লেখযোগ্য তেমন কোনো মনোহারী, মনোহারী মানে মনকে আকর্ষণ করে, যেমন ওইরকম স্পট আমাদের নেই। কিন্তু তাতে কিছু আসে যায় না। আপনার স্ফীত সঞ্চয় থেকে, স্ফীত মানে সঞ্চয় মানে অনেক টাকা, টাকায় আপনার অ্যাকাউন্ট, আপনার মানিব্যাগ ফুলে গেছে আর কি, আপনার স্ফীত সঞ্চয় থেকে উপচে পড়া ডলার, মার্ক কিংবা স্টার্লিং এর বিনিময়ে যা পাবেন, ডালাস অথবা মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া তার তুলনায় শিশুতোষ। কথা একটু একটু খেয়াল কর, ডালাস, তারপরে ক্যালিফোর্নিয়া, তারপরে মেমফিস, বলতেছে এই জিনিসগুলো একেবারেই শিশুতোষ। আপনার ডলার থেকে, আপনার মার্ক থেকে, আপনার স্টার্লিং থেকে, এগুলো হচ্ছে বিদেশি মুদ্রার নাম প্রত্যেকটা। কথা কি বুঝাইতে পারছি? এগুলো সবগুলো বিদেশি মুদ্রার নাম। আপনার ডলার থেকে, আপনার স্টার্লিং থেকে, পাউন্ড স্টার্লিং হলো ইংল্যান্ডের মুদ্রা ভাইয়া,
আর ডলার তো আমরা চিনতেই পারি, মার্কও কোনো একটা দেশের মুদ্রা। বলছে আপনি এই দেশ এখান থেকে ভেঙে আসুন আমার দেশে, আসলে যা পাবেন এগুলো ডালাস থেকে কোনো কিছু অংশে কম না। আমাদের সৌন্দর্যের কাছে ডালাস, মেমফিস অথবা ক্যালিফোর্নিয়া শিশুতোষ। এই ডালাস যুক্তরাষ্ট্রের একটা শহরের নাম ভাইয়া, ডালাস, কথা কি বুঝতে পারছো? তারপরে হচ্ছে তোমার ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়া আমরা চিনি, ক্যালিফোর্নিয়া হচ্ছে যুক্তরাষ্ট্রের সব থেকে বড় রাজ্য। যুক্তরাষ্ট্রের 50টা অঙ্গরাজ্য আছে, অঙ্গরাজ্যের মধ্যে সব থেকে বড় অঙ্গরাজ্যের নাম হচ্ছে ক্যালিফোর্নিয়া। এই ক্যালিফোর্নিয়ার যে রাজধানী লস অ্যাঞ্জেলস কিংবা ডালাস, ওগুলো ক্যালিফোর্নিয়ার শহর। তারপরে মেমফিস যেটা বলছে একটা শব্দার্থ আছে, এটা যুক্তরাষ্ট্রের টেনিসির একটা শহর, টেনিসি একটা অঙ্গরাজ্য আছে ভাইয়া, টেনিসির একটা শহরের নাম হচ্ছে মেমফিস, যেটা ওদের দেশের মিসিসিপি মিসৌরি নামে যে বিখ্যাত নদীটা আছে অনেক লম্বা, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম নদী লম্বায়, ওই নদীর কিনারে একটা শহর। তো বলছে ডালাস, ক্যালিফোর্নিয়া কিংবা মেমফিস এগুলো আমাদের দেশের যে সৌন্দর্য এর তুলনায় শিশুতোষ। আসুন ছবির মতো এই দেশে বেরিয়ে যান, রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা আপনি কোনো শিল্পীর কাছে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল নয় কি? একটু কথাটা একটু মনোযোগ দিয়ে শুনবো। বলছে যে রঙের এমন ব্যবহার, বিষয়ের এমন তীব্রতা, রঙের এমন ব্যবহার মানে আমার প্রকৃতির মধ্যে প্রকৃতির রঙের এত সুন্দর ব্যবহার হয়েছে, বিষয়ের এমন তীব্রতা অর্থাৎ এত দারুণ করে আমাদের জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে, যেটা আপনি কোনো শিল্পীর কাজে পাবেন না। বস্তুত শিল্প মানেই নকল নয় কি? শিল্পকে নকল বলছে কেন? কারণ আমরা চারপাশে যা দেখি তাকেই কি করি? ফুটিয়ে তুলি। তো যা দেখি সেটাকে ফুটিয়ে তুলি। এই জন্য কবি মজা করে সুন্দর করে বলছে শিল্প মানেই নকল নয় কি? আমি আকাশে চাঁদ দেখলাম, নদীতে পালতোলা নৌকা দেখলাম, তার পাশে কৃষকের বাড়ি দেখলাম, তার পিছনে খড়ের গাদা, উঠানের মধ্যে বসে আছেন একজন কৃষক, উনি বসে কাজ করতেছেন। আমি ছবির এই দৃশ্যটা যে আমি আঁকলাম, আমি এটা কোথাও না কোথাও দেখেছি, ইয়েস অর নট? আমি দেখেছি বলেই আঁকেছি। কবি বলতেছে শিল্প মানে নকল নয় কি? অর্থাৎ আপনার মানুষ পোর্ট্রেট থেকে আপনি কপি করে সেখানে সেটা পেস্ট করে দিলেন। আপনি আগে দেখলেন, রিসিভ করলেন, দেন আপনি কি করলেন? পেস্ট করলেন। এই জন্য কবি মজা করে বলছে শিল্প মানেই কি নয়? নকল নয় কি? অথচ দেখুন এই বিশাল ছবির জন্য ব্যবহৃত সব উপকরণ অকৃত্রিম। বলছে আমাদের দেশের এই যে ছবিটা, এটা ব্যবহার করা সমস্ত উপকরণ অকৃত্রিম, এগুলো আর্টিফিশিয়াল না, সবগুলোই ন্যাচারাল। কবি বলছে আপনাকে আরো খুলে বলি, এটা অর্থাৎ আমাদের এই দেশ এবং আমি আর পর্যটন দফতরের অন্যতম প্রধান, আপনাদের খুলেই বলি, কবি এরকম বলতেছে আর কি, যে আমি, আমার এই দেশ, আমার পর্যটন দফতরের অন্যতম প্রধান, আপনাদেরকে খুলেই বলি, সম্পূর্ণ নতুন একটি ছবির মতো করে সম্প্রতি সাজানো হয়েছে খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে। 30 লক্ষ কারিগর দীর্ঘ 9টি মাস দিনরাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। কি যে কথা রে ভাই! বলছে সম্প্রতি সাজানো হয়েছে মানে 1971 সালে। এই ছবিটা লেখা হয়েছে 70-এর দশকে, 70-এর দশকের শেষ দিকে। তোরা যদি পরিচিতির মধ্যে দেখোস যে ওনার যে কবিতারা যেখান থেকে আসছে, পাঠ পরিচিতি দেখলে এটা নেওয়া হয়েছে আপন যৌবন বৈরী থেকে। কথা বুঝছস কিনা? আর আপন যৌবন বৈরী ওনার যে বইটা, ওটা প্রকাশিত হয়েছিল মুক্তিযুদ্ধের পর পর 80-এর দশকের একটু প্লাস মাইনাসের টাইমে। তো এখন এটা মনোযোগ। তো বলছে সম্প্রতি সাজানো হয়েছে অর্থাৎ আমার নতুন বাংলাদেশ খাঁটি আর্য বংশ সম্ভূত। আর্য বংশ মানে হচ্ছে পৃথিবীর একটা বংশ, আরিয়ান বা আর্য। আমাদের বাংলাদেশে আমরা যারা বাঙালি, আমাদের বাঙালিদের মধ্যে বিভিন্ন জাতি গোষ্ঠীর মিক্স আছে। এর মধ্যে দুটো ধারা আছে, একটা হচ্ছে আর্য ধারা, আর একটা হচ্ছে অনার্য ধারা। তো অনার্য মানে হচ্ছে কোল, ভিল, গারো, মুন্ডা, দ্রাবিড়, অস্ট্রিক, নেগ্রিটো, এরকম প্রচুর জাতিগোষ্ঠী বসবাস করতো ভারতীয় সাবকন্টিনেন্টে। আর একটা জাতি, তাদের নাম আর্য, তারা আসছিল ককেশাস পর্বতমালা, এখন আজারবাইজান, আর্মেনিয়া, জর্জিয়া, দাগেস্তান, চেচনিয়া, যে অঞ্চলটা টার্কির উত্তর পাশ, ওই অঞ্চল থেকে একটা জাতিগোষ্ঠী বসবাস করার জন্য এদিকে আসছিল প্রায় আজকে থেকে 2500 বছরেরও বেশি আগে। ওদেরকে বলা হয় আর্য। দেখতে খুব লম্বা, ফর্সা, নাক খাড়া, সুন্দর, তোদের কাউসার ভাইয়ের মতো এরকম দেখতে সুন্দর একটা জাতিগোষ্ঠী আসছিল এখানে। তো একদল আসছিল আর অনেকরা এই এলাকায় ছিল। আলাদা করে বোঝানোর জন্য যারা আসছিল তারা ছিল আর্য, আর আমাদের এখানে যারা ছিল তাদেরকে আমরা সবাইকে একসাথে বলি অনার্য। তো এই আর্য অনার্যর লম্বা সময়ের ক্রস সংকরায়নের ফলে একটা নতুন জাতির উদ্ভূত হয়েছে, সেটা বাঙালি। আমরা জানি বাঙালিকে অনার্য জাতি বলা হয়, আর্যদের বীজ আমাদের মধ্যে আছে। তো বলছে খাঁটি আর্য বংশ সম্ভূত অর্থাৎ আর্যদের ব্লাড আমরা ধারণ করি। এই আর্য বংশ সম্ভূত মানে উদ্ভূত, আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর,
কথা বুঝছস? এই খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর, এখানে একটা ব্যাখ্যা আমি বলতে চাচ্ছি তোমাকে। 30 লক্ষ কারিগর আমরা বানাইছি, আর এই শিল্পীর কথা বলা হচ্ছে কাকে? এই শিল্পীকে দেখি তো, আর্য বংশ সম্ভূত শিল্পীকে বলতে পারিস কিনা দেখি, কে পারবে? ইয়েস, নিহা। দ্যাটস ইউ আর ব্রিলিয়ান্ট নিহা, থ্যাংক ইউ। শেখ মুজিব বলছে একজন খাঁটি আর্য বংশ সম্ভূত শিল্পীর কঠোর তত্ত্বাবধানে 30 লক্ষ কারিগর, এই শিল্পী নিজে শেখ মুজিব, আর তার কঠোর তত্ত্বাবধানে 30 লাখ কারিগর কি করছে রে, দীর্ঘ 9টা মাস দিনরাত পরিশ্রম করে বানিয়েছেন এই ছবি। কথা বুঝছস? এখনো অনেক জায়গায় রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন? বলছে অনেক জায়গায় ছবিটা এখনো পোক্ত হয়নি, রং কাঁচা, কিন্তু কি আশ্চর্য গাঢ় দেখেছেন? অর্থাৎ আমার দেশটা তখনো নির্মাণ বিনির্মাণের ভিতর দিয়ে যাচ্ছিল, কিন্তু তারপরে কত সুন্দর। ভ্যান গগ, যিনি আকাশ থেকে নীল আর শস্য থেকে সোনালী তুলে এনে ব্যবহার করতেন, কখনো শপথ করে বলতে পারে এমন গাঢ়তা দেখেননি। এটা কিন্তু বানানো একটু ভুল আছে, এটা গগ হবে, নিচে পরে রফলাটা নাই, ভ্যান গগ। একজন শিল্পীর নাম, আয়ারল্যান্ড বা স্কটল্যান্ডের একজন শিল্পী, দ্য স্টারি নাইট ওনার বিখ্যাত ছবি। আর অনেক সুন্দর সুন্দর ছবি আছে, নেটে সার্চ দিলে পাবা, স্টারি নাইট। বলছে একজন বিখ্যাত শিল্পীর নাম, যার নাম হচ্ছে ভ্যান গগ। এই ভ্যান গগ যিনি আকাশ থেকে নীলা শস্য থেকে সোনালী তুলে এনে ব্যবহার করতেন, অর্থাৎ ভ্যান গগের ব্যবহার করা নীলটা দেখলে একদম আকাশের আকাশি অরিজিনাল নীলের মতো মনে হইতো। আবার ওখানে সোনালী কালারটা, গোল্ডেন কালারটা দেখলে একদমই শস্যের সোনালী কালার বলেই মনে হইতো। কবি বলতেছে কখনো শপথ করে বলতে পারি উনিও এমন গাঢ়তা কোনোদিন দেখেন নাই। কথা বুঝে? ছবি মানে এই মগা, ছবি মানে এখানে বুঝাইছে নিজের দেশ বাংলাদেশ। আর ভ্যানগঘ নিজের কান কেটে ফেলছিল কেন? কান কেটে গিফট করছিল আহনাফ। তুমি বলতো ভাই আমি জানি আহনাফ, বলতে হবে না, থ্যাংক ইউ। এমন গাঢ়তা দেখেননি। আর দেখুন এই যে নরমুন্ডের ক্রমাগত ব্যবহার, এর ভেতরেও একটা গভীর সাজেশন আছে। আসলে ওটাই এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। বলছে যে নরমুন্ডের ক্রমাগত ব্যবহার, আহ কি সুন্দর কথা। দেখরে আমরা বাংলাদেশে আমরা যে মরে গেছি 71 সালে, আমাদের ছবির মধ্যে কিন্তু এটাও আছে, আমাদের 30 লাখ শহীদের প্রতিচ্ছবি আমাদের বাংলাদেশটা। এই জন্য কবি বলেছেন আমাদের এই নরমুন্ডের ক্রমাগত, নরমুন্ড মানে বুঝো মানুষের মাথা, নরমুন্ডের ক্রমাগত ব্যবহার, এর ভেতরে একটা গভীর সাজেশন আছে, একটা বিশাল ঘটনা আছে। সেটা কি? আসলে ওটাই মানে শহীদরা এই ছবির, অর্থাৎ এই ছবির মতো দেশের থিম। আমার ছবির মতো দেশের থিম কি? 30 লাখ শহীদের রক্ত। এই কথা বুঝছস? ক্রমাগত ব্যবহার, আমরা এই যে নরমুন্ডের ব্যবহার করছি ক্রমাগত, একের পর এক হইতেই ছিল আমাদের, তাই না? তোদেরকে একটু আগে বুঝাইছি, আমরা লম্বা কথা বলছি না, আমরা কত দিছি আমাদের রক্ত, সেই 47, সেই 52, সেই যুক্ত ফ্রন্ট, সেই 62, সেই পাক ভারত যুদ্ধ, সেই 69, সেই 71, একের পর এক আমরা রক্ত দিয়েই গিয়েছি। এই সব কিছু মিলে নরমুন্ডের ব্যবহার করতে করতেই আমরা আমাদের ছবিকে সাজাইছি। এটাই এই ছবির মতো দেশের থিম। থিম মানে মূল কথা, আমার দেশের মূল কথা, সৌন্দর্য। দারুণ কিনা বল? ওকে। এত সুন্দর লাইন কিভাবে লেখে, চেষ্টা করেও পারি না। চেষ্টা করতে থাকো, তুমি তো ছোট্ট মারো, একসময় পারবা। এরপর ডালাস কোন অঙ্গরাজ্যের শহর? দেখি পারে নাকি। অবস্থা তো খারাপ, এরকম হলে হবে? টাইম আপ। মাথার মধ্যে ঘুরতেছে ক্যালিফোর্নিয়া 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 দিছে। ভাইয়া, ডালাস হচ্ছে ভাইয়া টেক্সাসের শহর, হ্যাঁ। ক্যালিফোর্নিয়ার যে রাজধানী যেটা, সেটা বলছিলাম লস অ্যাঞ্জেলস। ক্যালিফোর্নিয়ার রাজধানী হচ্ছে লস অ্যাঞ্জেলস, হ্যাঁ। যেটা হচ্ছে হলিউড, আজকে আমরা হলিউড বলতে যেটা বুঝি,
হলিউড হলো এই লস অ্যাঞ্জেলসে। ভারতে যেমন করে ওদের চলচ্চিত্র যেমন মুম্বাই কেন্দ্রিক, ভারতের চলচ্চিত্র যেমন মুম্বাই কেন্দ্রিক, আমাদের চলচ্চিত্র যেমন ঢাকা কেন্দ্রিক, আমেরিকার চলচ্চিত্র বাজারটা লস অ্যাঞ্জেলস কেন্দ্রিক। এই লস অ্যাঞ্জেলস হচ্ছে ক্যালিফোর্নিয়ার শহর। কথা বুঝতে পারছি? এটাকে পাপের শহর বলা হয়। হ্যাঁ, পাপের শহর বলা হয়। লস অ্যাঞ্জেলস, লাস ভেগাস সবগুলা কি লস অ্যাঞ্জেলস না ভাই, এটা মূলত লাস ভেগাস পাপের শহর, ওখানেই। কথা বুঝছো? আচ্ছা, মুম্বাই না বোম্বে, বোম্বে না সৌমিক, এটা মুম্বাই। আগে বোম্বে বলা হতো, আগে না বোম্বে বলা হতো, এখন মুম্বাই বলা হয়। আব্দুল্লাহ বলছে সুজন ভাই আপনার পরিচিত, এটা কোনো প্রশ্ন করলে আব্দুল্লাহ, সুজন আমার বন্ধু। আচ্ছা, পাপের শহর কেন বলা হয়? কারণ পাপের শহর বলা হয় কেন? হিসাব বোঝো না, হিসাব বোঝো না, পানি খাও। সেখানে সেখানে পৃথিবীর সবচেয়ে বড় ক্যাসিনো যেগুলো আছে ওগুলো ওইখানে, সবচেয়ে বড় বড় বার যেগুলো আছে সেগুলো এখানে। হ্যাঁ, বড় বড় লেডি ক্লাব, যত জঙ্গলি কাজ আছে সব ওইখানে হয়। হ্যাঁ, সব অশ্লীল কাজ কারবার, এই জন্য সেটাকে বলা হয় পাপের শহর। কথা বুঝছো? আকাইম্মা শহর, অথচ সেখানে কিনা ভূমিকম্প হয় না। বুঝলাম না কেন হবে না। তারপরে আসো আমরা তোমাদের কথাবার্তা বলি এটা নিয়ে। এখানে কি আছে ভাইয়া? এখানে আছে বৈদ্যুতিন চিঠি। আমি একটু আগেই বলেছি বৈদ্যুতিক হবে না, এটা বৈদ্যুতিন হবে। বৈদ্যুতিন মানে বিদ্যুৎ সংশ্লিষ্ট, মানে ইলেকট্রনিক মেইল, মানে ইমেইল। আচ্ছা, আমি একটু জানতে চাই আমার সোনা ভাইয়ারা, তোমরা এটা আমারে বলতে হবে এখানে, পারবা? বলো তো যে তোমরা ইমেল পাঠাইছো কিনা, কারা কারা পাঠাও নাই কখনো ইমেল, আর কারা কারা পাঠাইছো আমার একটু বলো তো। মেইল তোরা করছিস কিনা কোনোদিন? দেখি আমি আমি কি পড়াবো আমি বুঝতেছি না। মেইল আর এসএমএস আমি কি পড়াবো আমি বুঝতেছি না। আমি পোলাপান এগুলো করছি কিনা আমি একটু দেখি। সবাই বলতেছে পাঠাইছি পাঠাইছি। নো বলছে সুমা, হ্যাঁ পাঠাইছি পাঠাইছি পাঠাইছি। আচ্ছা, না বলছে তিনজন চারজন রে পাইছি, এরা পাঠায় নাই। আচ্ছা, ওকে। অর্থাৎ মোটামুটি 98% বলতেছে সে মেইল পাঠাইছে। হুম, আচ্ছা ঠিক আছে, ওকে, ডান ডান, আর বলতে হবে না। আচ্ছা, সামি বলতেছে ইমেল প্রথম শুনলাম। ইমেল প্রথম শুনছস তুই? আর শিওর? আচ্ছা, নাইস। আমি এখন যে ইন্টারমিডিয়েটের সিলেবাস আছে বা 19 এর যে সিলেবাস আছে, কোনো কোনো জিনিস হাস্যকর, এই জন্য আমি এগুলোকে নিয়ে খুব হাসাহাসি করি স্টুডেন্টদের সাথে। তার একটা প্রমাণ আমি তোদের দিচ্ছি। প্রমাণ নাম্বার 1, একাডেমিক সিলেবাসে তোরা ডায়ালগ বা সংলাপ ইংলিশে লেখো কোন ক্লাস থেকে? মনে করতো ইংলিশে ডায়ালগ তোরা লেখো কোন ক্লাসে? 7-এ না 6-এ 5-এ? একজন ইন্টিচার 5-এ? তো ইংলিশ মিডিয়ামে ছিলিস নাকি? আচ্ছা, কোনো বেসরকারি স্কুলে 5-এ লেখাইতে পারে, তবে আমি জানি এটা 6-7 থেকে শুরু হয় ডায়ালগ গুলো। আমার জানার মধ্যে কি ভুল আছে? 6 থেকে, হ্যাঁ 6-7, কেউ কেউ 5 লিখছে, আবার 4 লিখছে। আচ্ছা, ইংলিশে লেখা হয়তো ডায়ালগ গুলো, 4ও আছে ইংলিশ ভার্সন। হ্যাঁ, ইন্টিচার ইংলিশ ভার্সন, হ্যাঁ যেটা আমি যেটা ভাবছি সেটাই। তো আমি যদি ইংলিশ ভার্সনে যারা 4 থেকে লিখছে ওদের কথা বাদ দিলাম, আমি আরো উপরের দিকে আসি, 6 থেকে বা 7 থেকে, আমি আর একদম 7 থেকে ধরলাম। যদি 7 থেকে পড়ানো হয়ে থাকে ডায়লগ ইংলিশে, তাহলে 7, 8, 9, 10 পার হয়ে আইসা সে ডায়লগ মালগ লেখা ইন্টারমিডিয়েট আছে ওই ডায়লগই লিখবে, কিন্তু বাংলাতে। এটাকে আমি কি বলবি তোরা? এটাকে হাস্যকর বলবি না অন্য কিছু বলবি? নাম্বার 1। নাম্বার 2, এসএমএস মানে হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস। আমরা খুব সংক্ষিপ্ত কথা কাউকে লিখে পাঠাই, হ্যাঁ আমি ব্যস্ত আছি পরে কল দিব, আমাকে কল ব্যাক করো বা সামথিং লাইক দ্যাট, ছোট ছোট কথাবার্তা আমরা এসএমএস করি। এসএমএস এর কথার অর্থ হলো শর্ট মেসেজ সার্ভিস। তো শর্ট মেসেজ সার্ভিস যদি হয়, এসএমএস কয় কথার হয়? এসএমএস লেখার তো ওয়ার্ড লিমিটও দেওয়া থাকে অনেক মোবাইলের মধ্যে, তাই না? তো সব মিলে আমরা ধরতে পারি যে বড় হইলেও 5-7টা হইতে পারে, বা বাক্য, বা 4-5টা, 140 ওয়ার্ড, 50 ওয়ার্ড, কোথাও 1-2 লাইন। এখন 4 থেকে 5 লাইন বা 6 লাইনের যে জিনিসটা আমার স্টুডেন্টরা প্রতিনিয়ত চর্চা করে আমার সমাজে, বন্ধু বন্ধুকে, ভাই বোন, ফ্যামিলি, ফ্রেন্ডস, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, সবাই সবাইকে এসএমএস পাঠাচ্ছে, তাদের প্র্যাকটিক্যাল লাইফের অংশ, এটাকে সিলেবাসে আনার অর্থ কি? সিলেবাসে শেখানো হয় ব্যক্তিগত জীবনে বা প্রায়োগিক জীবনে ব্যবহার করার জন্য,
কোন সিলেবাসে কোন জিনিস আনার অর্থ কি, তাকে শিখানো, সেজন্য পরে সেটাকে অ্যাপ্লাই করতে পারে। আর আমার দেশের ছেলেপেলেরা এগুলো ন্যাচারালি অ্যাপ্লাই করে, তারপরে সিলেবাসে দিয়ে তাদের সাথে মজা করা হয় যে তুমি তাড়াতাড়ি করে এ প্লাস পাও, তাই না? তুমি এ প্লাস পাইলে আমরা কব আমাদের সময় শিক্ষার হার বাড়ছে। অথচ আমাদের সিলেবাসে ছিল এসএমএস লিখে 10 নম্বর। তাও তো কথা, 10 নম্বর, আল্লাহ! সবচেয়ে হাস্যকর এটা যে 10 নম্বর বরাদ্দ থাকে এসএমএস এর জন্য। তো তোদের যে রাইটিং পার্ট যে অংশটা, এখানে এই বিশাল রাইটিং পার্টের মধ্যে 10 নম্বর মাত্র 4-5টা কথা লেখার জন্য। মনে কর তুই একটা এসএমএস লিখলি তোর বন্ধুকে, তোর বললো যে তুমি একটা খুদে বার্তা পাঠাও তোমার বন্ধুকে, তোমার বাড়িতে সে যেন কালকে আসে। তুই হয়তো বললি যে কালকে আমার বড় ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হবে, তুমি আমার একজন ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তোমার উপস্থিতি আমি কামনা করছি, কালকে সন্ধ্যায় আমার বাসায় চলে আইসো। শর্ট মেসেজ হয়ে গেল, কথা তো বলেই দিছস। এটার জন্য কত বরাদ্দ? এটার জন্য বরাদ্দ 10। অর্থাৎ যে জিনিস লেখা ছেলে পেলে প্রেম করে, এই জিনিস লেখা ছেলে পেলে এখন নাম্বার নিবে। কি বলবো আমি, কি বলবো বল? কি সুন্দর, হ্যাঁ কি সুন্দর। ওকে, ঠিক আছে। তো আমরা এখন তোরা যেহেতু 98% জানোস মেল কিভাবে লিখতে হয়। আচ্ছা, হ্যাঁ, জলবৎ তরলং মারুফ, এক্স্যাক্টলি, আসলেই জলবৎ তরলং, জলের মতো সোজা তরল, একদম সহজ জিনিস। আজকাল 10 কি দেয় ভাইয়া? 10 তো দেয় না। আমি বুঝি না ম্যাথ ছাড়া অন্য জায়গায় কেন 100% নাম্বার দেয়া যাবে না। এটা একটা ট্রেন্ড, এটা ভুল ট্রেন্ড। একজন এক্সামিনারের পছন্দ হয়েছে, সে ফুল মার্কস তো দিতেই পারে স্টুডেন্টকে, কিন্তু আমার দেশে প্রচলিত হয়ে আছে যে ম্যাথ ছাড়া আর কোথাও দেওয়া যাবে না। যা হালিবালি, এটা নিয়ে ভাবি না আমরা। আচ্ছা আসো, মনে করো আমি তোমাকে মডেলটা দেখাই দিচ্ছি আমার সোনা ভাইরা, একটু ভালো মতো দেখো। এটা হলো তোমার খাতার পৃষ্ঠা, এটা তোমার একটা খাতার পেজ, তুমি নিছো এটা, হ্যাঁ, পরীক্ষার খাতার পেজ, উপরে একটু লম্বা করে দেই, হ্যাঁ, এবং এটা হলো তোমার মার্জিন। এই তুমি উপরে লেখলা হচ্ছে আহ কি বলে এটাকে, 10 নং প্রশ্নের উত্তর বা 8 নং প্রশ্নের উত্তর, এরকম করে তুমি লিখলা। তো আমরা চিঠির মধ্যে কি লিখি? আমরা চিঠির মধ্যে নরমালি লিখি যে প্রিয় বন্ধু তুমি কেমন আছো, এরকম বইলা চিঠি লিখতি, এবং শেষে আইসা বলি যে তুমি আমার চিঠির অবশ্যই জবাব দিও, তোমার আব্বু আম্মুকে বা আন্টিকে আঙ্কেলকে আমার সালাম দিও, তোমার সাথে দেখা করার আশা রাখি, এই না কথাটা? উদ্ভাসের নাম্বার দেওয়ার ক্ষেত্রে দেখা যায় সর্বোচ্চ নাম্বার 9 হতে পারে ভাইয়া, সেটা নিয়ে আমি কথা বলতে চাই না, যেহেতু আমি খাতা দেখি না, একটু খেয়াল করো। তো এখন আমরা কি করলাম, এরকম করে চিঠি লিখি। ইমেলের ক্ষেত্রে তোমার যে মূল বক্তব্যটা আছে এটা সেম আছে, আগের মতোই থাকবে। ওরা কি বুঝাইতে পারছি? ইমেল মানে চিঠি, বৈদ্যুতিন চিঠি। তুমি উপরে যেরকম করে সম্ভাষণ শুরু করছো, অ্যাড্রেসিং করছো, এখানে এসে অ্যাড্রেসিং শেষ করে তুমি হয়তো সিগনেচার দিছো, সবই ঠিক আছে। শুধু তোমার বুঝাই দিতে হবে যে একটা ইমেল, ইমেলের ক্ষেত্রে দুইটা কথা আছে। একটা হচ্ছে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, এসএমটিপি। যে পাঠায় সেটা ব্যবহার করে, কথা বুঝাতে পারছি। আর যে গ্রহণ করে সেটা হলো পি ও পি, পপ, কথা বুঝছো? পপ, পপ মানে কি ভাইয়া? পোস্ট অফিস প্রোটোকল। তো এটা হলো গ্রহণ করার ক্ষেত্রে একটা প্রোটোকল ব্যবহার করা হয় ইন্টারনেটে। আর এটা হলো সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল, তুমি পাঠাইলে তুমি এটা ব্যবহার করলা। তো তোমার তো এত কিছু বোঝার দরকার নাই, তুমি এগুলোকে জাস্ট তুলে দিবা। আর অ্যাড্রেস হিসাবে একটা মেইল অ্যাড্রেস ব্যবহার করতে হয়। আমরা যখন চিঠি পাঠাই, কি বলে, এসএমএস পাঠাই, যেমন করে বন্ধুর নাম্বারে এসএমএসটা পাঠাই, ইমেল তো আর নাম্বারে পাঠানো যায় না, ইমেল পাঠাইতে হয় কোথায়? একটা মেইল অ্যাড্রেসে। এই মেইল অ্যাড্রেসটাকে মার্ক করে তুমি একটা মেইল অ্যাড্রেস এখানে তুলে দিবা, একটা মেইল অ্যাড্রেস তুলে দিবা, মেইল অ্যাড্রেস এম এ তুলে দিবা। মেইল অ্যাড্রেসটা কিরকম? যেমন আমরা মেইল অ্যাড্রেস দেখাই, যেমন অগা মগা @, জিমেল ইয়াহু যাই দাও। এই এক কথা সুন্দর দিছি, অগা মগা @gmail.com, সুন্দর হয়েছে না রে? এরকম করে একটা মেইল অ্যাড্রেস। তোরা আবার পরীক্ষার খাতায় কি করবি? তোরা পরীক্ষার খাতায় কি অগা মগা দিয়ে দিবি? খবরদার,
আপনার মেইল অ্যাড্রেস কি? আমি বলবো কেন? আমি তো তোমার মেইল অ্যাড্রেস দিয়ে তুমি ডেইলি 5টা করে মেইল পাঠাইতে থাকো আমারে, পাগল করে ছেড়ে দিবা, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, তো এরকম করে একটা মেইল অ্যাড্রেস তুমি এখানে তুলে দিবা, তোমার সমস্ত কথাই তুমি এখানে রাখবা, যা যা আছে উপরে তোমার এই যে সিম্পল মেইল ট্রান্সফার প্রোটোকল, মানে তোমার মেইল অ্যাড্রেসটা এখানে বসবে, এটা তোমার ব্যবহার করতে হয়। তুমি সুন্দর করে মেইল অ্যাড্রেস তুলে দিয়ে দিলা সুন্দর করে, এখান থেকে যা তুমি দেখলে এই পর্যন্ত, দিস ইজ ইওর ইলেকট্রনিক মেইল, তার জন্য 10 নম্বর বরাদ্দ। আমি যদি বোর্ডের খাতা দেখতাম আমি 10-এ 10 দিয়ে দিতাম। যা, এই কথা বুঝছস? এই কথা বুঝছস? হ্যাঁ, অ্যাড্রেস ইংরেজিতে লিখবো ভাই, হ্যাঁ অ্যাড্রেস ইংরেজিতে লিখবা, কারণ অ্যাড্রেস নরমালি ইংরেজিতে হয়। আমরা যে প্রোটোকল গুলো ব্যবহার করি, ইয়াহু বা জিমেইল যাই যাই করি, এগুলো তো সব ইংরেজি, তো এগুলো এই প্রোটোকল গুলো তো আর বাংলায় হয় না। ওকে, ঠিক আছে। আচ্ছা, কই পেজ দেব? 2 পেজের বেশি দেওয়ার দরকার নাই নোভা, 2 পেজ দিলেই এনাফ, এর বেশি দিও না। 2 পেজ, 2 পেজ। ওকে ওকে, ঠিক আছে। একটা স্টুডেন্টকে নাম্বার কি আমার বাপের সম্পদ, দিলে কমে যায়। ও যদি ভালো লিখে, আমার যদি ভালো লেগে যায় যে কথাটা সুন্দর হয়ে গেছে, আমি ধরে 10-এ 10 দিব। আমাকে তুমি 10-এর মধ্যে 11 দিলে আমারে ধরতে পারো, যে নম্বর 10 বরাদ্দ আছে, আপনি 11তে দিলেন কেন, তাই না? আমার 10 বরাদ্দ আছে, আমার ভালো লাগছে আমি 10 দিব, তোর বাপের কি তাতে? আমার ভালো লাগছে আমি দিছি, সুন্দর হইছে, ভালো লাগছে, দিতে পারে। কিন্তু আমার দেশে একটা ট্রেন্ড তৈরি হয়ে আছে ভাই, সেটা নিয়ে কথা বলতে চাই না। এরপরে আসো শর্ট মেসেজ সার্ভিস। শর্ট মেসেজ সার্ভিস কি? এই হলো শর্ট মেসেজ সার্ভিস। শর্ট মেসেজ সার্ভিস কি? শর্ট মেসেজ হলো হ্যালো জান, কি করো? তারপরে লিখতে লিখতে আম্মু চলে আসছে, তারপর সে লিখছে যে আম্মু চলে আসছে, পরে কথা হবে। কিরে, বুঝছস? আম্মু চলে আসছে, পরে কথা হবে। হ্যাঁ, তাহলে হ্যালো জান কি করো, আম্মু চলে আসছে, পরে কথা হবে। আচ্ছা, এই হলো এসএমএস লিখছিস। এরপরে তুই নিচে আইকা দিবি এরকম করে, আঁকবি যে সেন্ডার। সেন্ডারকে 01715 100 100 মনে করেন, হ্যাঁ হ্যাঁ, একটা নাম্বার দিলাম। আচ্ছা, তারপরে মেসেজ মেসেজ সেন্টার নামে একটা ইয়ে থাকে, প্রোটোকল থাকে, মেসেজের মধ্যে নিচে দেখবি। এটা হলো তুই জিপি বা হচ্ছে বাংলা লিংক বা যে যেখান থেকে পাঠায়, ওদের একটা নম্বর থাকে, এখানে নম্বরটা তুলে দিবি, একটা বলে দিবি আর কি। তারপরে সেন্ট, সময় কত, মনে কর আজকের দিন তারিখ সবকিছু। আজকে তারিখ কত রে? আজকে হলো তোর 20, তারপরে 3-2021, আর টাইম মনে কর দিয়ে দিলি। এখন কটা বাজে? এখন বাজে ধর 4টা 11 মিনিট 27 সেকেন্ড। এই কথা বুঝছস? এই হলো কাহিনী। এটার জন্য 10 নম্বর বরাদ্দ। কে আমারে মাইরালা, গুলি কর, আমি মরতে চাই। কথা বুঝছস? পরে কথা হবে। হ্যাঁ, তোরা তো দেখছিস খুব, মানে এই এসএমএস দিছস, তো দিছস রে, দিছস। আমার চোখে ফাঁকি দিস না। ওকে, ঠিক আছে। তাহলে এটার জন্য কত বরাদ্দ বল, বল কত বরাদ্দ? উপরে বললি যে 8 নং প্রশ্নের উত্তর দিয়ে বলবি হ্যালো জান কি করো, আম্মু চলে আসছে, পরে কথা হবে। সেন্ডার এই, মেসেজ সেন্টার এই, সেন্ড এই সময়। হ্যাঁ, এটা সবটাই কি হবে, একটা বক্সের ভিতরে হবে। ভাই দিছিলেন নাকি? আমি এগুলো বুঝতাম না রে পাগলা। হ্যাঁ, আমি খুব সরল মানুষ। সেন্টারের নিচে ওয়ার্ডটা কি? সেন্টার নিচের ওয়ার্ড হচ্ছে সেন্ট, মানে কখন এটা সেন্ট হয়েছে বা কখন আসছে বা কখন গেছে, এই আর কি। আমি এত কিছু বুঝি না, আমি খুব সহজ সরল মানুষ, বুঝছস? আমার মাঝে তোরা সরলতা দেখোস না, আমার মাঝে সরলতা না দেখলে তুই কোথায় পাবি সরলতা? আচ্ছা, ঠিক আছে। তুই তো সবসময় মেসেজ যেটা পাঠাবি সেটা তুই পাঠাবি, তুই রিসিভ করছস এমন কিছু না, তুই পাঠাইছস এরকম মেসেজ লিখবি সব সময়। হ্যাঁ, এই জন্য হলো মেসেজ সেন্ড, কোন সময় সেন্ড হয়েছে এই সময়টা থাকবে আর কি। তুই মেসেজ রিসিভ করছো এই অর্থে না, উত্তরটা হবে তুমি পাঠাইছো এই অর্থে। ওকে ভাইয়া,
সুতরাং এটাই এভাবেই হবে। আচ্ছা, তাইলে আমরা একদম শেষ মুহূর্তে চলে আসছি। শাহিন ভাই চাইলে পোলাপানের কিছু প্রশ্ন নিতে পারেন। ওকে, আমি তাহলে ওদের রেজ এন্ড পারমিশনটা অ্যালাউ করে দিচ্ছি। হ্যাঁ, হ্যান্ড রেজ করে কিছু প্রশ্ন করুন। আমরা প্রথমত নিব হচ্ছে ফাহিমের কাছে কোশ্চেন। ফাহিম, তুমি প্রশ্ন করতে পারো। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। হ্যালো, হ্যাঁ ভাইয়া, শুনতে পাচ্ছি। জিজ্ঞেস করতাম যে এখানে যে নুরুদ্দিনের কথা মনে পড়ে যায় এই কবিতাটাতে, হুম হুম। নীলক্ষা আকাশ নীল, হাজার হাজার তারা, ওই নীল অগণিত। আর এই লাইনটা থেকে শুরু করে এই মানে 1189 সনে এই পর্যন্ত, এটা তো ব্রিটিশের সময়ের ঘটনার কথা বলছে নাকি? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, শুনতেছি। 1189 সনে পর্যন্ত এর আগের কথাগুলো ব্রিটিশদের কথা তুমি বলতেছো, এটা? জিজ্ঞেস করছি এটা নাকি, মানে পরে মনে হচ্ছিল শুধু। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো হ্যালো, আমি দেখতেছি কবিতাটা, আমার বইটা খুলে আমি দেখতেছি যে এর আগের কথাটা মানে ব্রিটিশদের সময়টাকে টোটালি প্রতিনিধিত্ব করে কিনা। হ্যাঁ, ঠিক আছে স্যার। আচ্ছা, টোটাল সময়টা যেটা দেখতেছি ব্রিটিশদের সময়টাকে এখন নুরুল দিনের যে নুরুল দিনের যে সময়টা, নুরুল দিনের যে আন্দোলন সংগ্রামের সময়টা, সেটা ব্রিটিশদের সময়ই। কবিতার প্রেক্ষাপটের মধ্যে ব্রিটিশদের কথা আছে, কিন্তু অ্যাপ্লাই করা হয়েছে 71-এর চেতনায়। বুঝা গেছে ভাইয়া? এই যে নুরুল দিন আজকে গোল হয়ে আসুন, বসুন, সবাইকে মিনতি করুন, এই কথাগুলো নুরুল দিন বলছিল ব্রিটিশদের সময়ে, কিন্তু এই কথাটার ব্যবহার চাইছেন কবি 71-এ। এখন বুঝা গেছে ভাই? ব্যবহার চাইছেন 71-এ, হ্যাঁ তাহলে এর মানে কি প্রথম লাইন থেকে শুরু করে 1189 পর্যন্ত না, নুরুল একদম দিনের? টোটাল ব্রিটিশদের কথা বলা যাবে না। কেন বলা যাবে না? দেখো, 1189 সনের 4 লাইনের উপরে বলছে, এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। সুতরাং এর আগেই বলা হয়েছে নুরুল দিনের কথা মনে পড়ে, এই জন্য এটাকে এই জায়গাটা দেখালে ব্রিটিশদের জন্য এরকম না। নুরুল দিন ব্রিটিশদের সময় এটাই করছিল, আজকে আবার নুরুল দিন এটাই করুক, এটা হচ্ছে কবির চাওয়া। এখানে কথার এটা না বলা ওটা নাই, এটা আচ্ছা বলা নাই যে বুঝতেছি। এটা ব্রিটিশদের সময়টাকে ডিরেক্ট তুলে আনছেন, এটা না কথাটা, বুঝছো? না মানে ওইটা বলতে চাচ্ছি না, আমি হয়তো একটু বুঝতেছি। মানে এই পর্যন্ত বলছে যে নুরুল ব্রিটিশের সময় কি করছে, আর এরপর থেকে এটা তো বলছে যে তার কথা মনে পড়ে যায়। হ্যাঁ, কেন? মনে পড়ে যায়, এবং আমি চাই আজকে এসে সে আবার 71 এটাই করুক। তাহলে বুঝছি, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, একটু হ্যাঁ, কনফিউশন ছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পরবর্তীতে তমাল। কেমন আছেন ভাইয়া? ভালো আছি ভাইয়া। ভাইয়া, বৈদ্যুতিন চিঠির ওই স্লাইডটা একটু বের করবেন প্লিজ। আচ্ছা দাঁড়াও, আমি এই পোলটা শেষ করে দিয়ে যাচ্ছি। তোমার প্রশ্নটা কি? ওখানে আপনি যে দুইটা আর কি শর্ট ফর্ম লিখছিলেন না, ওই দুইটা কি হ্যাঁ, লিখতে হবে? না 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 না, এই লিখতে হবে এটা আমি একবারে বলি নাই। আমি বলছি এগুলো হচ্ছে আহ, এই প্রোটোকল গুলো ব্যবহার করা হয় চিঠির ইলেকট্রনিক মেইলের ক্ষেত্রে। মানে তুমি যখন পাঠাবা, তোমারটা এসএমটিপি, যে গ্রহণ করবে সে হলো পপ। এসএমটিপি মানে তুমি যে পাঠাচ্ছ আর কি, সিম্পল মেল ট্রান্সফার প্রোটোকল। এই জিনিসগুলো এখানে এটা রিলেটেড শব্দ, এটা টার্ম, এটা লিখতে আমি একবারে বলি নাই। বলছি এখানে এই যে এখানে লিখে দিছি মেইল অ্যাড্রেস, এটা লিখতে হবে এই যে এখানে বলা আছে। হ্যাঁ, ইমেলের ওকে সাথে ভাই, থ্যাংক এগুলো ইউ। রিলেটেড শব্দ। এগুলো তো আইসিডি তে থাকার কথা ভাইয়া, মুজিবুর রহমান স্যারের বই তো দারুণ বই। ওকে ভাইয়া। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, তারপর এরপরে সাজিদ। ভাই, সাজিদ আসসালামু শুনতে আলাইকুম। পাচ্ছ? হ্যাঁ। হ্যাঁ, সালাম আসসালাম ভাই, বলো। জি ভাই, আমার কি তেমন কোনো প্রশ্ন নেই, কিন্তু ভাই আমাদের যে এই বাংলায় প্রায় 12-12-24টা আর কি পদ্য গদ্য, এগুলো আবার 24 জন লেখক ভাইয়া। এখন এই 24 জন লেখকের সম্পূর্ণ হিস্ট্রি পড়তে গেলে দেখা যায় অনেক কিছু মনে থাকে না ভাই। এখানে কোনটা ইম্পর্টেন্ট কোনটা আনইম্পর্টেন্ট একটু বলে দিলে পড়তে সুবিধা হতো অনেক। ভাইরে, বেশি সিলেক্টিভ হয়েও না রে ভাই, কারণ তুমি শুধুমাত্র এইচএসসির প্রার্থী না, তুমি সামনেও তোমার ক্যারিয়ার আছে, বাংলাদেশে আর অনেক পড়াশোনা করতে হবে। এজন্য আমি এখন অত সিলেক্টিভ হইতে স্টুডেন্টকে বলি না, কারণ সময়টা খুব দুঃসময় যাচ্ছে বাংলাদেশে।
যদি তুমি ক্যারিয়ার করতে চাও, এই জন্য বড়রা এখন যেসব পরীক্ষা দিচ্ছে পড়াশোনা শেষ করার পরে, তোমরা যখন অনার্স পাস করবা তখনকার সময়টা আরো স্মার্ট হবে, আরো অনেক অ্যাডভান্স হবে। তো তোমরা যখন অনার্স পাস করবে, আমাদের এখন যে লেভেল, আমাদের থেকে তোমাদের লেভেল আরো অনেক দারুণ হাই থাকবে। সুতরাং আমি বলি না যে এগুলো কমায় পড়ো, এগুলা মনে থাকে না। হ্যাঁ, এটা খুব কমন, তোমার মনে থাকে না, আমার মনে থাকে না, মনে রাখতে হবে। মানুষের মেমোরির পাওয়ার অনেক বেশি, এটাকে ব্যবহার করতে হবে ভাই, বারবার পড়তে হবে। এখন আমি তোমার যদি আদর করে এখানে কমায় ফেলি, তোমার ক্ষতি করলাম। মূলত আমি কমাইতে পারবো, কিন্তু ক্ষতিটা আমি করতে চাচ্ছি না। তুমি সবগুলোই পড়ো, জানার শেষ নাই। আর জানলেই না তুমি স্টার হইবা। ভাই কথা কি এইচএসসি বুঝতে লেভেলের জন্য পারছো? সব পড়া দরকার? এইচএসসি লেভেলের জন্য সবই পড়ার দরকার। এখানে তুমি তোমার বুদ্ধি খাটায়া কিছু কিছু জায়গায় তুমি একটু সিলেক্টিভ হইতে পারো, সেটা বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে কোথায় কিভাবে এমফাসিস করা হয়েছে সেগুলো। আর আমি যখন যে টপিকটা পড়াই ওই টপিকটা কিভাবে কতটুকু এগুলো আমি বলেই দিই। তা আলাদা করে বললে ভাই তোমার ক্ষতি হবে। আলটিমেটলি তুমি বলবা ভাই আমারে শর্টকাট করতে বলছিল। সাফল্য তো শর্টকাট হয় না, আমি বলিও না, বুঝছো? জি ভাই, আচ্ছা, থ্যাংক ইউ ভাই। ওকে, আসসালামু আলাইকুম। বিস্তারিত পড়বো। ওয়ালাইকুম আসসালাম। যে টাইম পোলাপান ব্যয় করে সিনেমা দেখার পিছনে, এই টাইম দিয়ে পড়লে তো অনেক কিছু হয়ে যাবে। না ভাই, দেখা যায় 2-3টা কবির জীবন আর কি পরিস্থিতি পড়ার পরে পরে আবারটা পড়লে আগেরটা মনে থাকে না, দেখি এরকম ও অবস্থা। না, বারবার পড়তে হবে। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে, আর ডিপ পড়তে হবে, বিস্তারিত। হ্যাঁ, আমাদের হাতে আর কোনো রিজন নেই, তো ওকে, যারা থ্যাংক ইউ। পার্টিসিপেন্ট আছো তোমরা কি রিজন করতে চাও কিনা? মার্জানা, মার্জানা তোমাকে ধন্যবাদ। আর কেউ আছে হ্যান্ড রেজ করবে? হ্যাঁ, একজনকে পাওয়া গেছে, জগন্নাথ। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, ভাইয়া বলো। নুরুল দিনের কথা মনে পড়ে যে কবিতার একটা লাইন বুঝি নাই। লাইনটা হচ্ছে এরকম: যখন স্মৃতির দুধ জ্যোৎস্নায় ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে। হুম হুম, এটা বুঝো না। স্মৃতির দুধ জ্যোৎস্না বলতে আহ পেছনের জিনিস মানেই তো স্মৃতি। তো কবি বলতেছে নুরুল দিনের সময়ও বাংলা এরকম দুঃসময় আসছিল, ওই দুঃসময়ের মধ্যে জ্যোৎস্না ছিল। আজকে আবার ৭১-এও বাংলায় দুঃসময় আসছে, এখনো আবার জ্যোৎস্না। এই জ্যোৎস্না যেন স্মৃতির জ্যোৎস্না, জ্যোৎস্নার সাদা আলোটা দুধের মতো, এই জন্য স্মৃতির দুধ জ্যোৎস্না বলা হয়েছে। তো সেই বলছে ওই জ্যোৎস্না আবার আজকে সেই জ্যোৎস্না। নুরুল দিনের সময়ের দুঃসময়ের জ্যোৎস্না, আজকে আবার দুঃসময়ের জ্যোৎস্না। সুতরাং এই জ্যোৎস্না স্মৃতির জ্যোৎস্না। আজকে কেউ ঘুমায় থাকার দিন না, ভেতরে থাকার দিন না। অর্থাৎ আজকে মানে ভীরু হওয়ার সময় না, আজকে পিছিয়ে যাওয়ার সময় না, আজকে ফেস করার সময়। বুঝা গেছে? হ্যাঁ, বুঝতে ভাইয়া, ধন্যবাদ। ওকে, এরপর হচ্ছে সুমন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বলো। জি ভাইয়া, যে আমার আগের দিনে হচ্ছে কোশ্চেন ছিল ভাইয়া, যে আমি কি নিয়ে কথা বলছি এখানে ভাইয়া, যে পাঠ পড়তে গিয়ে না অনেক মানে কি অনেকটা বুঝি না আর কি। এখানে যেমন একটা কথা বলা আছে যে এই কবিতার শিল্প সার্থক হয়ে ওঠার পূর্ব শর্ত হচ্ছে হৃদয়স্পর্শী চিত্রকল্পে যথা উপযুক্ত ব্যবহার। কিন্তু ভাই এখানে তো মূলত যে আমাদের হচ্ছে পূর্বপুরুষেরা কি করছেন বা আমাদের কি করেছে এসব কথা বলেছে, কিন্তু এখানে তো আবার শিল্প সার্থক হওয়ার কথা বলছে, এটা না একটু বুঝিনি, এটা বলবেন? শিল্প মানে এটা সার্থক হওয়া মানে এই কথাগুলোকে একজন কবিতার মধ্যে যে আর্ট থাকা দরকার, একটা কাব্যিক আর্ট কবি ঠিকঠাক মতো ফুটায় তুলছেন, এটা বলছে আর কি। এই যে পয়েম, এটা সৌন্দর্য যেভাবে যেসব শব্দ দিলে ভালো হইতো, যেভাবে দিলে ভালো হইতো, ওই রকমের উপযুক্ত যথোপযুক্ত শব্দের ব্যবহারের মাধ্যমে কবি তার শিল্পটাকে ফুটিয়ে তুলেছেন, এটা বলা হয়েছে। বুঝছো? ভাই বুঝতে পারছি, মানে এটা এটুকুই আর কি কোশ্চেন ছিল। আসলে আচ্ছা ভাইয়া। পরবর্তীতে আমাদের সঙ্গে আছে শরণ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। শরণ ভাইয়া, আমার হচ্ছে প্রশ্ন ছিল রেইনকোট থেকে। বলো। এখন এখানে আমাদের যে 11 নাম্বার যে ডেইলি এক্সাম হয়েছিল, সেখানে হচ্ছে একটা কোশ্চেন ছিল, আমি উদ্দীপকটা একটু পড়তেছি। কলিং বেলটা চেপে একপাশে দাঁড়িয়ে অপেক্ষা করছিল স্বপন। দরজা খুলে নাট্যকার কায়সার সাহেব, সঙ্গে সঙ্গেই স্বপনের পেছনে থাকা কয়েকজন লোক কায়সার সাহেব ও তার মেয়েকে ধরে নিয়ে পাকিস্তানিদের হাতে তুলে দেয়। এই হচ্ছে উদ্দীপক। এখন এখানে কোশ্চেন হচ্ছে স্বপন চরিত্রটি রেইনকোট গল্পের কার সাথে সাদৃশ্যপূর্ণ। এখানে আনসার দিছি ইসাক, কিন্তু আমার মতে তো এখানে প্রিন্সিপাল হওয়া উচিত, যেহেতু ওই শহীদ মিনার ভাঙ্গা সহ এসব উল্টাপাল্টা বুদ্ধি যেহেতু প্রিন্সিপাল যেহেতু মিলিটারিকে দিয়েছিল, সেক্ষেত্রে এটা প্রিন্সিপাল হওয়ার কথা না। হ্যাঁ, ভালো প্রশ্ন তোমার। যারা আনসার ইসাক দিছে তাদের লজিকটা হচ্ছে এই, এখানে
ইসহাক যেমন করে দরজার কলিং বেল টাইপ আর নুরুল দিনকে নিয়ে আর কি বলে প্রফেসরকে নিয়ে গেছিল নুরুল হুদাকে জি কলেজের মধ্যে, যে প্রিন্সিপাল আপনাকে ডেকে পাঠাইছে। তো যেহেতু ইসহাক আয়শা কলিং বেল চাইপা নিয়ে গেছিল নুরুল হুদাকে, এই জন্য ইসহাকের সাথে স্বপনের সাদৃশ্য খোঁজা হয়েছে। বুঝতে পারছো ব্যাপারটা? যেহেতু জি দুইটা ভাইয়া ঘটনার সাদৃশ্য, ইসহাকও আয়শা কলিং বেল চেপে দাঁড়াইছিল, সেও আয়শা হিন্দি উর্দু মিলায় একটা জগা খিচুড়ি ভাষা বলতো। সে ইসহাক মিয়ারে বলছিল, ইসহাক মিয়া বেটিয়ে চাটা খাইয়ে আমার এই 5-7 মিনিট লাগেগা, এসব বলে তো তার সাথে গেছিল কে? নুরুল হুদা। নুরুল হুদাকে সেখানে নির্যাতন করা হয়েছে, এই জন্য স্বপনের ক্যারেক্টারের সাথে ইসহাকের ক্যারেক্টার মিল খোঁজা হয়েছে। ঠিকই আছে ভাই? জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, ভাই তাহলে আমরা বিদায় নিতে পারি ওদের কাছ থেকে। ওকে, সবাই ভালো থাকিস, আবার কথা হবে। বেস্ট অফ লাক। ধন্যবাদ আমাদের কাউসার ভাই এবং সুজন ভাইকে। যদি তোমাদের ম্যানেজমেন্ট রিলেটিভ কোনো কোশ্চেন জানার থাকে তাহলে আমাকে কিউএন বক্সে লিখে জানাও, চ্যাট বক্সে না, কিউএন বক্সে লিখে জানাও। বন্ধু সুজন, কথা হবে আবার। হ্যাঁ সুজন ভাই, পঞ্চম পর্ব কবে? আমি কিন্তু তোমার আসলে তথ্যটা সঠিকভাবে জানা নেই, এই জন্য কোশ্চেনটা ডিরেক্ট করা হচ্ছে। তাহলে আমরা বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। আসসালামু আলাইকুম। কবে শুরু হবে এই বিষয়ে মন্তব্য তোমাদের বলেছিলাম যে এপ্রিলে শুরু হবে, কিন্তু এখন পর্যন্ত ডেট ফাইনাল হয়নি, আর আমরা জানাবো তোমাদেরকে। তো তোমরা অপেক্ষায় থাকো। অলরেডি তোমাদের রিভিশন পর্বে যারা আছে তাদের ক্লাস 24 তারিখে শেষ, এরপরে হয়তো বা তোমাদের কয়েকটা মডেল টেস্ট পরীক্ষা থাকবে, মডেল টেস্ট গুলো শেষ হবে, তোমাদের রিভিশন পর্ব শেষ হবে। বাংলা ইংলিশে কোনো রিভিশন কোর্স হবে না। যারা ফার্স্ট ইয়ারে আমাদের টোটালি 4টা পর্বে ক্লাস করেছিল তাদের জন্য রিভিশন পর্ব চলতেছে, প্রায় ওটা শেষ প্রান্তে চলে আসছে, আর মাত্র 2টা ক্লাস বাকি আছে। সেকেন্ড ইয়ার শুরু করার আগে তোমাদেরকে তথ্য দিই, অতি দ্রুত তোমরা জানতে পারবে বিষয়গুলো। বাংলা ইংরেজি কোর্স হবে, তবে এই কোর্স শেষ হওয়ার পরে হয়তো বা তোমার লং টাইম পরে হয়তো আমরা অ্যানাউন্সমেন্ট করতে পারবো। আইসিটি অলরেডি তোমার আইসিটি কোনো রিভিশন নেই, আইসিটি ফুল সিলেবাসের উপরে তোমার অলরেডি একটা প্রোগ্রাম শুরু হয়ে গেছে। তোমরা চাইলে উদ্ভাসের ওয়েবসাইট ভিজিট করে দেখে নিতে পারো। নুসরাত, এখন সেকেন্ড ইয়ার তোমার এপ্রিলে শুরু হবে কিনা এই বিষয়ে সিদ্ধান্ত এখনো হয়নি, জাস্ট তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে রাখতেছি আমরা যে এপ্রিলে শুরু হতে পারে। তাহলে আমরা আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।